প্রেসে ভোট দেওয়ার সামনে দিয়ে হাইটা যাইতেছে, সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ না, কেউ তার সাথে চোখাচোখি করতেছে না, নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন। এডিটর সাহেব দেখান না, এটা সার্কেল করে দেখা দেন। এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো, না চেঁচাই কইছি না বকাঝকা করে কইছি, কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দৃশ্যত বাস্তবতা ব্যাখ্যা করেছি। আমি কি ভুল দেখেছি? আপনারাও তো দেখেছেন তাই না? বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক। হরতালটা কি স্যার দল রিজভিভাবে কয়েকজনের নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার আর্ক। খালেদা জিয়ারে বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইর করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার আর্ক। কয়জন পুলিশ হাতে গোনা যায়। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হ্যাডম হয়ে গেছে, হারকুলিস হয়ে গেছে না একজন। এটা ক্যারেক্টার আর্ক। 2013 সালে 5ই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই, এটা একটা ক্যারেক্টার আর্ক। আওয়ামী লীগ কি আমাদের নেতা হওয়ার যোগ্য ছিল? না, ছিল না, তাই হাসিনার পতন হয়েছে। আপনার নেতা যে হবে সে যদি আপনার চাইতে কম মেধার হয়, আপনি তার নেতা মানবেন নাকি মানা উচিত? আজকে আমি এমন একটা বিষয় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিব যে আপনারা নিজেরাই হতাশ হইয়া যাইবেন, ভাববেন এই ভালসুনগুলো আমাদের নেতা হইতে যাইতেছে। আমি আপনাদের হতাশ করতে চাই না, কিন্তু আমি সত্যি হতাশ হই যখন রাজনৈতিক নেতারা, সিনিয়র নেতারা মূর্খের মতো আচরণ করে। আমি সত্যি দুঃখিত যে এইভাবে বলতে হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন ওনারা কেমন মূর্খের মতো আচরণ করেছেন। আসেন আলাপে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ফেসবুক পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিচ্ছেন, আবার ছাত্র দলও শেয়ার দিচ্ছে। দেখেন, কিছু বলেন নাই মির্জা ফখরুল, আবার দেখান মির্জা ফখরুল ওইটাই দেখান। কিন্তু বাংলা ভিশনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই। এটা বিশাল আবিষ্কার করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, এই অধম ভাইরাল করিছে। এই প্রসঙ্গে পরে আসিচ্ছি, আগে দেখে নি কেন ছবিটা ভাইরাল হইল, এইটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয়। এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল। শুনলেন? কি শুনলেন? বাংলা ভিশনের সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না, বিএনপি নেতারা বসবার দেয়নি, এই জন্য সমালোচনা হইতেছে। নাদিম কান্দা কান্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে। অনেকে পোস্ট দিছে মির্জা আব্বাসের সাথে বইসে আছে, সেটা দেখায়। হ্যাঁ, কইছে দেখেছ বসবার তো দিছে। বেকুবের আচ্ছা, আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি? হ্যাঁ, আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি তাই না, তাহলে বুঝবেন যে আমি কি কইছি। দেখেন, এটা ছিল সেই ভাইরাল পোস্ট। কইছে ইন্টারেস্টিং ফটো, আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া, আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত? হ্যাঁ, এই ছিল আমার মন্তব্য। আমি যখন রেকর্ড করেছি এপিসোডটা, তখন এই পোস্টে লাইক প্রায় 2 লক্ষ, শেয়ার প্রায় 16,000, কমেন্ট প্রায় 30,000, আর তার মানে এই পোস্ট ভাইরাল হয়েছে তাই না? তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম, এডিটর সাহেব পাশের ছবিটা দেখে দেন, বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? আমার পোস্টে নাই। এই সাংঘাতিক তো কনটেক্সটই জানে না, সাক্ষাৎকার নিয়ে বসে আছে। ওইখানে সামনে যারা নেতারা বসেছিল ওর সাথে ফুসুর করেছিল, তাদের কথা শোনা দরকার। আমি কি প্রশ্ন তুলছি এটাই বুঝে নাই। আবার কচু খেতে এটা ভিডিও শেয়ার দিয়ে কইছে সে নাকি চপটাঘাত করিছে। এইটা সাহেব ওই ছবির যেই অংশ উড়ি ওই কচু খেতে ভিডিও দিছে, ওটা না দেখান না দেখি। দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, গত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী
তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। ছবি আর ভিডিওত কোন তফাৎ আছে? নাই। আমরা ভিডিওতে আর একটা নতুন জিনিস পেলাম, ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্দনা করা হচ্ছে, তাই না? এটা নাকি আহতদের নিয়ে প্রোগ্রাম। তো আহতদের নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা কেন করেছে বাবা? তারেক রহমানকে আহত হয়েছিলেন নাকি? তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস। এই বুদ্ধি নিয়ে, এই মেধা নিয়ে রাজনীতি আলাপ করে বেড়াইছেন, রাষ্ট্র চালাইবেন আপনারা। হ্যাঁ, আপনারা তো আম কইলে আমরা বুঝবেন। একজনেরও মাথাতে আসলো না যে এই লোক তো এই কথা কয় নাই, বসাবসি নিয়ে তো কোনো কথা কয় নাই। বাংলায় তো লেখা আছে, তাই না? ফ্রেঞ্চে তো লিখি নাই। ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি, তাই না? বাংলা লেখাপড়া বুঝতে পারেন না, মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন, মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি। ওই ছবিটা তো মিথ্যা বলেনি, কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই, কয় আমি নাকি গুজব ছড়াইছি। ছবিতে বুড়াগুলা কি করতেছে, কি সেটার দিকে তাকায় নাই পর্যন্ত। দেখেন আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয়। ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে, যেখানে একজন তরুণ, যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী, ও হয়তো বিএনপি করে, ছাত্র দল করে, হয়তো ক্লাসে ভোট দেওয়ার সামনে দিয়ে হাইটা যাইতেছে। সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ না, কেউ তার সাথে চোখাচোখি করতেছে না, নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন। এডিটর সাহেব দেখান না, এটা সার্কেল করে দেখা দেন। এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো, না চেঁচাই কইছি, না বকাঝকা করে কইছি, কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দৃশ্যত বাস্তবতা ব্যাখ্যা করেছি। আমি কি ভুল দেখেছি? আপনারাও তো দেখেছেন, তাই না? কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি, বলা হইলে আমি গুজব ছড়াইছি। এখন প্রশ্ন, আমি কি আসলে গুজব ছড়াইলাম? না, আমি তো গুজব ছড়াই নাই, বরং নির্মম এক সত্যের টুকরা সামনে আনিছিলাম, যা দেখা কারো কারোর জন্য অস্বস্তিকর। হ্যাঁ, পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে, সে আয়োজকদেরকে ধন্যবাদও হয়তো দিছে, ছেলের মুখে হাসি আছে তাও দেখা গেছে, কিন্তু তাতে কি এই ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য বিলুপ্ত হইয়া যায়? একটা গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্তে নেতারা যদি নৈতিক দায় পালন করতে না পারেন, তাহলে তারা নেতৃত্বের উপযুক্ত কিনা, এই প্রশ্ন তো তোলাই যায়। রাজনীতি আসলে কি? ঘটনা পর্যালোচনা না উপস্থিত মুহূর্তের দায়িত্ব? জাপল সার্থ কইছিলেন, ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, মানে মানুষ আসলে কিছু না, সে আসলে নিজেকে কি তৈরি করে সেটাই। রাজনীতিবিদরাও তাই, তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না, বরং তারা কোন মুহূর্তে কি করলেন, কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন, তার মাধ্যমে তাদের চেতনা, নৈতিকতা এটা পরিমাপ করা হয়। এটারে বলে ক্যারেক্টার আর্ক। এই যে ক্যারেক্টার আর্ক, যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত। মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়েক্ট করেন। মির্জা আব্বাস বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই, তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক। হরতালটা কিছু দল হিসেবে কয়েকজনের নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার আর্ক। খালেদা জিয়ারে বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারে বাইর করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার আর্ক। কয়জন পুলিশ হাতে গোনা যায়। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হ্যাডম হয়ে গেছে, হারকুলিস হয়ে গেছেন এক একজন। এটা ক্যারেক্টার আর্ক। 2013 সালে 5ই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই, এটা একটা ক্যারেক্টার আর্ক। ক্যারেক্টার আর্ক ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন, এইটা একটা মাহেন্দ্রক্ষণে আপনারা কি করেন, ওই মুহূর্তে ছেলেটা হাইটা যাইতেছে, আপনারা কি করছেন? কিছু না, শুধু যদি তাকায় থাকতেন তার দিকে, তাহলে ছবিটা অন্যরকম হইতো, কেউ সমালোচনা করতো না। এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত, তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন? রাজনীতি তো বড় বড় বক্তৃতা না, রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা। আর সেই মুহূর্তটা ছিল তেমনি একটা পরীক্ষা। এটার এই মার্ক্সীয় বিশ্লেষণে বলে প্রতীকী ক্ষমতা। মার্ক্স বলছিলেন, the ruling ideas of each age have ever been the ideas of its ruling class. কারণ ওটা শাসক শ্রেণী, আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা। তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয়? বার্তা তো হইলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র, নায়ক না। তারা হয়তো পরে ভাবা দিছে, পোজ দিছে, ফুল দিছে, ছবি তুলিছে, কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না। তারা তাকায়নি, তারা ভাবেও নি তাকানো জরুরি।
এটাই তো আসল অসুখ। এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না, বরং নেতৃত্বহীন, দায়হীন, মেধাহীন, ক্লান্ত মানসিকতার সংকেত, যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ। ওই ছেলেটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে, তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে, কিন্তু ওই সত্য তাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপির নেতারা ওই মুহূর্তটাকে যেইভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন নাই। রাজনীতি একটা স্পেকটাকল, একটা দৃশ্যকল্প, ওইটা আপনারা বানাইতে পারেন না। আমি সরি, এটা বলতেই হচ্ছে, আপনারা আসলেই পারেন না। আপনারা না পারেন বক্তৃতা দিতে, উজ্জীবিত করতে, স্বপ্ন দেখাইতে, জেহাদি জোশে ঝাঁপায় পড়তে, উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের। না পারেন না, না পারেন একটা বয়ান তৈরি করতে, না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে। আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে 2 পয়সার ইউটিউবের ভিডিও দেখতো? আপনি নিজেই কেন দেখতেন? এখনো দেখেন? নিজেকে প্রশ্ন করেন। ওই ছেলে যাই বলুক, আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের থাপ্পড় মারে। ফ্রান্স ফ্যানন বলছিলেন, দ্য অপ্রেস উইল অলওয়েজ বিলিভ দ্য ওর্স্ট অ্যাবাউট দেমসেলফ। যে সব সময় নিচে চাপা পড়া থাকে সে তার সম্পর্কে সবচেয়ে খারাপ বিষয়টা সবসময় ভাবে। এই তরুণ দীর্ঘদিনের দুঃসহ অভিজ্ঞতার পর একটা শুদ্ধতর স্বীকৃতি পাইতে পারতেন, সেটা দেওয়া হয় নাই। সে বিএনপির কর্মী, সে তো থাপ্পড় খাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের কাছে, তাই না? তার বদলে পাশে বসেছে, ওর তো আনন্দের সীমা নাই, ওর তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে। আসেন দেখি একটা ভিডিও। আমেরিকান আর্মি প্লেন থেকে নামিচ্ছে, কাউরে কয়া দিতে হয় নাই। স্বতঃস্ফূর্ত জনগণ কেমনে তাদের স্বাগত জানাইতেছে, তাদের উৎসাহ দিতেছে স্বতঃস্ফূর্ত ভাবে। দেখেন। এইবার দেখেন একটা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কেমনে সম্মান জানায় হিরোরে। So tonight's most valuable Patriot Award goes to Marine Corps Sergeant Rob Jones. Rob, congratulations, man. So proud of you. Yeah, good to see you all again too. So proud of you. You deserve it. Thank you. So, Rob, the country's inspired by you, your story, and the one they just saw who you were introduced for the first time. How did the Rob Jones that we're looking at today, how is your life different from the Rob Jones if you had both your legs coming out of the war? I tell you what, I can't really tell you. I mean, if I hadn't been wounded, I might have been killed the next day by a sniper's bullet, or I might have stepped on another IED and been killed there. So it's hard to answer that question, but what I've done is just accept whatever situation I have and just move forward with what I can affect, and that is what I'm going to do now and what I'm going to do next. Rob, Thank you. there's a beautiful lady. এইবার বলেন, এটা তো মিথ্যা না? সে যখন হাইটা যায় তারা কেউ তাকায় নাই, অন্যদিকে তাকাইছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল। ওই মুহূর্তে ওই ছেলেটা তাদের আগ্রহের বিষয় না, তাদের ওই ছেলের চাইতে বড় বিষয় আছে। যদিও অনুষ্ঠানটা জুলাই যোদ্ধাদের সম্মান জানানো নিয়ে হয়, তাহলে তারাই তো ফোকাস অনুষ্ঠানের। ওই গুজুর গুজুর ফুসু ফুসুর তো ফোকাস না। আপনি তো গুজুর গুজুর ফুসু ফুসু করতে আসেন নাই অনুষ্ঠানে। যেভাবে সভ্য দেশে সম্মান জানায়, সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা অসাধারণ। কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তের নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি? আমি যা করছি তা গুজব না, তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ। আমার পোস্ট ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন, সেটাই বিএনপির সহ্য হয় না। এটাই হইতেছে বিএনপির কালচার, এটা বিএনপির রাজনীতি। কারণ এইখানে প্রশ্ন করলে গালি আসে, সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয়, আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয়। এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না, নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে। আর ওই মুহূর্তটা, ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত, কে সময়ের ক্লান্ত চেহারা। এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে। আমি যেইভাবে বলছি, ইতিহাসও সেই ভাষায় একদিন উত্তর দেবে। কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না, ওটা সময়ের দলিল। এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই। আমি এটা ব্যাজ অব অনার হিসাবে নেই।
বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড় বেড়াইতো, গুম হইতো, নির্বিচারে ক্রসফায়ারে মারা যাইতো, সেই সময়গুলোতে আমি বিএনপির ক্রসফায়ারে মারা যাওয়া কর্মীদের নিয়ে এমন ভিডিও বানাইতাম। দেখেন এডিটর সাহেব, একটু দেখা দেন। আওয়ামী লীগের হামলা মামলার ভয়ে 15 বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি। কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে। এমনকি খুন হওয়ার 4 দিন আগেই ঢাকা থেকে এসেছিলেন নুরু। নুরু হত্যার কোনো বিচার হয়নি। শুধু নুরু নয়, এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ, র্যাব এভাবেই হত্যা করেছে। অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি। নুরু পরিবার ভাগ্যবান, তার লাশ অন্তত পরম মমতায় কর্ণফুলী নদী তীরে পৌঁছে দিয়েছে। কর্ণফুলী নদী সাক্ষী আছে সেই রাতের চন্দ্র তারা। আমরা তোমাদের সাক্ষী মানলাম। হাসিনার ফ্যাসিস্ট শাসনে স্বজন হারানো হাজার হাজার মানুষের কান্নাকে কর্ণফুলী তুমি অনন্তকাল বয়ে নিয়ে যেও, ততদিন যতদিন মানুষ টিকে থাকবে। আমাদের সম্মিলিত কান্নাকে কর্ণফুলী তোমার কাছে গচ্ছিত রাখলাম। বিএনপির যে কর্মী সমর্থকেরা এই ছবি নিয়ে কচু খেতির উস্কানিতে উন্মত্তের মতো আচরণ করেছে, আজকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে, তাদের তখন দেখা যেত না। আমি বিএনপি না কইরাও সে দাহকালে বিএনপির পাশে দাঁড়াইছিলাম যখন বিএনপি মজলুম ছিল। আবারও দাঁড়াবো যদি মজলুম হয়। আবার এই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, যেই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না, এরকম দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা? এদের চোখ উল্টাইতে এক মুহূর্ত লাগে না। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। এরা রাজনীতি বুঝে না, এরা দাসত্ব বোঝে। যে ওর দলের দাসত্ব করবে ওরা তার সাথে থাকবে, আর তার বাইরে যারা তারা আরো শত্রু। যারাই এদের দাস না তার উপরে এটা ঝাঁপায় পড়বে নেকড়ের মতো জিঘাংসা নিয়ে। সেই দিন যেমন কর্ণফুলীর সাক্ষী রাখিছিলাম, আজকেও আমার দর্শকদের সাক্ষী রাখতেছি আর শপথ নিচ্ছি এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনোভাবে বাংলাদেশের মাটিতে খুঁটি গাঁথতে দেব না ইনশাল্লাহ। বিএনপির নেতা কর্মীদের বলি, আমার পরামর্শ নিতে পারেন নাও পারেন, কিন্তু কয়ে রাখা আমার দায়িত্ব। কচু খেতিদের দিয়ে রাজনীতি তৈরি হইতে দিয়েন না। গোয়েন্দা সংস্থার টাকা দিয়ে চলা মানুষরা বাজারে মাইয়া মানুষের মতো। তারা সবাই দাবিদার হয়ে গেল এবং এর জন্যই কিন্তু হাসিনার পতন ঘটল। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের ছেলে মেয়ে এবং পরে নাতি পুতিদের কোটা দেওয়ার জন্য যে ইলিগাল পন্থায় হাসিনা মানে দেশটাকে দখল করতে চেয়েছিল, তার প্রতিবাদেই তো হলো জুলাই বিপ্লব। আজ আমরা একটা অশুভ সংকেত দেখছি। জুলাই বিপ্লব নিয়েও বিতর্ক সৃষ্টি করা হয়েছে। জুলাই বিপ্লব যেন শুধু জুলাই মাসেই শুরু হয়েছিল এবং যারা যারা ঢাকায় থেকে ওখানে আন্দোলন করেছে তারাই আন্দোলনের হোতা, তারাই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং তাদের জন্য হাসিনা পালিয়েছে। এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। দাবিদার এসছে সমাজে, দাবি করছে আমরা করেছি। এবং জুলাই বিপ্লবের যে ইস্তেহার ঘোষণাপত্র, এটা নাকি এই মাসেই বা আগস্ট মাসে হয়তো দেয়া হবে, জুলাই আগস্টেই। সেখানে আমরা একটা বিশেষ দল এনসিপি এবং ছাত্র সমন্বয়কদের কিছু লোকজন তারা দাবি করছেন তারাই এটা উপস্থাপন করবেন। তার প্রতিবাদেই আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রিটায়ার্ড কর্নেল হাসিনুর রহমান এবং সিডনি থেকে মুন্নি চৌধুরী, তিনি এখন ঢাকাতেই আছেন। আর আমাদের সঙ্গে একটু পরে যোগ দেবেন লন্ডন থেকে তসলিমা তাজ। তো আমি মুন্নি চৌধুরী, তসলিমা তাজ এবং কর্নেল হাসিনুর রহমানকে এই জন্য এনেছি, এই তিনজনের যে বলিষ্ঠ ভূমিকা, এই তিনজনের যে ত্যাগ তিতিক্ষা এবং অবদান জুলাই বিপ্লবে, সেটা তুলে ধরার জন্য। মানে এই তিনজনকে আমরা গ্লোরিফাই করার জন্য আনছি না। তিনজন আমার কোনো আত্মীয় স্বজন নন, সবাই আমার প্রিয়জন। আমার যে বক্তব্যের আজকের উদ্দেশ্য, দেখেন এরা তো দাবি করছেন যে জুলাই বিপ্লব আমাদের জন্য হয়েছে, আমরা নেতৃত্বে যাব। তারা পর্দার আড়ালে থেকে, মুন্নি চৌধুরী জেল খেটেছেন, হাসিনা তাকে জেলে পাঠিয়েছেন, অনেক সংগ্রাম করেছে বহু বছর।
কর্নেল হাসিনুর রহমান আপনারা জানেন তাকে গুম করা হয়েছে। উনি ইউনিফর্ম পরা অবস্থায় সামরিক বাহিনীতে যখন চাকরি করতেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, গুম করা হয়েছিল, এবং তিনি প্রায় ভাগ্যক্রমে বেঁচে আমাদের সামনে ফিরে এসেছে। তো তাদের কথা আমরা আজকে শুনবো। আমি কথা খুবই কম বলবো। আমি চাইবো এখন মুন্নি চৌধুরীকে দিয়ে আমরা আলোচনার সূত্রপাত করব। তুমি কিভাবে, কখন এই আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিলে এবং তোমার সঙ্গে কারা ছিলেন এবং আন্দোলনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, তোমার যে নিজস্ব অভিজ্ঞতা, তোমার জেলে যাওয়ার অভিজ্ঞতা, একটা মহিলাকেও হাসিনা জেলে দিয়েছে, আর অপরাধ কি? যে হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে সরাতে চায়, স্বৈরাচার মুক্ত করতে যায় বাংলাদেশে। এদের অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, এটার বিরুদ্ধেই আজকের এই শো। সবাইকে আমি একটু মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শোনার আহ্বান জানাচ্ছি। প্রথমে আমি যাচ্ছি মুন্নি চৌধুরী, তোমার একটা ব্যাকগ্রাউন্ড দেবে, তুমি কি করো, কখন পড়াশোনা করতে ইত্যাদি। মুন্নি চৌধুরী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি খুবই অনার ফিল করছি তাজ হাশমি শোতে আসার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মুন্নি চৌধুরী মেধা, ইডেন কলেজ ছাত্রদল শাখার কনভেনিং কমিটির একজন সদস্য ছিলাম এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ মহিলা সম্পাদিকা ছিলাম সোহেল ভাইদের কমিটিতে। পরবর্তীতে আমি অস্ট্রেলিয়াতে যাই 2014 সালের শেষের দিকে। তো এখন আপনি যেহেতু প্রথমেই বললেন যে হাসিনা বিরোধী আন্দোলন, আসলে হাসিনা বিরোধী আন্দোলন বা ফেসিবাদের আন্দোলনটা শুরু হয় 1/11-এর পর থেকেই। তো এটা আমার কাছে যেটা, আমি আমার জীবনের যে ঘটনাগুলো আমি দেখেছি, যে শেখ হাসিনা শুধুমাত্র 2009 সাল থেকে ফেসিজম শুরু করে নাই, যেটা 1/11 থেকে বেগম খালেদা জিয়া বলেছিল যে দেশ বাঁচাও আন্দোলন। আমি মনে করি ফেসিবাদের আন্দোলনটা সেই 2007 সাল থেকেই দেশ বাঁচাও আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সেটা পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ে শেষ হয়। আজকে যে জিনিসটা আমি প্রথমেই বলবো যে জুলাই আন্দোলনে যখন আমরা জুলাই আন্দোলনটা যখন এক দফা আন্দোলনের রূপ নেয়, এটা 16 তারিখ থেকে হয়। এটা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের ইন্টারনাল যে কমিউনিকেশন সবার সাথে ছিল, 16 তারিখ থেকে সেটা এক দফা আন্দোলনের রূপ নেয় এবং যেটা আপনার কোনো রাজনৈতিক দলের ব্যানারে না হওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের যারা নেতা কর্মী তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তো এখন যেটা মনে হচ্ছে যে ওই সময়ে গত 17 বছরে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন সংগ্রাম করেছিল সেটা ছিল দলীয় রাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলনগুলোর মধ্যে অনেক নেতাকর্মী হত্যা হয়েছে। আপনার আমাদের প্রায় 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে। এবং আমি যখন প্রথম অ্যারেস্ট হই সেটা ছিল শাহবাগে হরতালে, আমাকে 11 দিন জেলে থাকতে হয় এবং পরবর্তীতে এবং পুলিশ সে সময় আমাকে অনেক হ্যাসেল করে। তো ওই সময় যেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলোতেও আসছিল, তো ওই সময় তারপরে একটা জিনিস ছিল যে মহিলা পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হইতো। তখন কিন্তু পুরুষ পুলিশরা আমাদের আশেপাশে থাকতো, কিন্তু তারা অ্যাটাক করতো না। একটা পর্যায়ে যেটা 11, 12, 13, 14 সাল পর্যন্ত এটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে আপনার অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মানুষকে গুম করা, খুন করা এবং হত্যা করা। তো জুলাইয়ের যে জিনিসটা তৈরি হয় সেটা গণ অভ্যুত্থানটা শুরু হয় আমি বলবো আর 2007 সাল থেকে। আমরা যারা ছিলাম আন্দোলনে যখন এক দফা রূপ নেয় তখন ব্ল্যাক আউট হয়। ব্ল্যাক আউটের পর আমি মনে করি যে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলা, আমি মনে করব যে অস্ট্রেলিয়া, আমেরিকা, তারপরে কানাডা, যেটা ছিল আপনার ফ্রান্সে, এই চ্যানেলগুলা কিন্তু কাজ করেছিল। আমরা মনে করি যারা ব্ল্যাক আউটে ছিল বাংলাদেশে তারা কিভাবে খবরগুলা পেয়েছিল এটা আমাদের মধ্য থেকে স্প্লিট হয় এবং আমাদের সেনা কর্মকর্তারা অনেকে চাকরি থাকার কারণে সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু ইন্টারনালি তাদের যে পারিবারিক রিলেশন একজনের সাথে আরেকজনের ছিল, যে নেটওয়ার্কিংটা ছিল, ব্ল্যাক আউটের সময় তারা কিন্তু সেই সম্পর্কগুলা কাজে লাগিয়েছে এবং আমাদেরকে সেই ইনফরমেশনগুলা দিয়েছিল, যার ফলে আমরা বিভিন্নভাবে সেগুলো পৌঁছাতে পেরেছি। তারপরে যেটা হচ্ছে যে বিদেশে যারা স্টেক হোল্ডাররা ছিল, যেমন তাজ হাশমি স্যার আপনি ছিলেন, আমাদের হাসিনুর রহমান ভাই যেটা উনিও বিভিন্ন শোতে ছিলেন, তারপরে যারা অনলাইনে টক শো গুলা অ্যারেঞ্জ করেছিল, ফেস দ্য পিপল বলবো আমি, টেবিল টক হাসিনা, তারপরে আপনার শো, আরো যারা ছিল মাসুক কসবা টিভি, এদের নাম আসলে আমি বলতে হয় এই জন্য যে এই মানুষগুলা কিন্তু বিদেশে থেকে ফেসিজমের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল।
তো যখন জুলাই আন্দোলনটা শুরু হয়, তখন টিভি চ্যানেলগুলো যখন বন্ধ হয়, তখন এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইনফরমেশনগুলো আমাদের দেশে পাঠানোর চেষ্টা করেছিলাম। এরপর যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইমিগ্রেশন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ছিল তাদের কাছে আমরা ইমেলগুলো করতে থাকি, আমাদের দেশে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এবং এটা গণহত্যার রূপ নিচ্ছে। এই জিনিসগুলা কিন্তু বিদেশ থেকে আসছে। যখন আমরা শুনতে পারলাম যে ছাত্রদেরকে 17 তারিখ থেকেই গুলি করা শুরু হচ্ছে এবং আবু সাইদকে যখন 16 তারিখে গুলি করা হয়, ওইটা ঘটনাগুলো যখন বিভিন্নভাবে আসতে থাকে আমাদের কাছে, এবং ছাত্রদেরকে গুলি করার খবরগুলোও কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে আসছিল না, কিন্তু ছবিগুলো আমাদের কাছে চলে আসছিল এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো সেগুলো প্রচার করতে পারছিল না। তখনই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে, যখন আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খবরগুলো পেয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছাতে পেরেছি। তো একটা জিনিস হচ্ছে কি, জুলাই আন্দোলনের কেউ একক স্টেক হোল্ডার না। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে কন্ট্রিবিউশন ছিল, যারা বিদেশে আছে তাদেরও ছিল, ছাত্র জনতা, সিপাহী এবং সাধারণ একজন রিক্সা চালকেরও সেখানে ভূমিকা ছিল। সেও কিন্তু একজন স্টেক হোল্ডার, একজন নার্স স্টেক হোল্ডার। যেমন আমাদের যাত্রাবাড়ি এলাকাতে সিকিউরিটি গার্ডের যারা বিভিন্ন বাসার দায়িত্বে ছিল, তারা কিন্তু গেটের তালা খুলে দিয়েছে যেন বাচ্চাগুলা নিরাপদে থাকে, যেন গুলিগুলা তাদের গায়ে না হয়। তো এমন একটা সময় আমরা কিন্তু কেউ কাউকে স্টেক হোল্ডার একক দাবি করতে পারি না। এটা গণ অভ্যুত্থান ছিল এবং এই গণ অভ্যুত্থান কখনো একক নেতৃত্ব হয় না, একক স্টেক হোল্ডার কেউ দাবিও করার সুযোগ নাই। আজকে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, যারা প্রবাসের থেকে আপনার ব্ল্যাক আউটের সময় সর্বোচ্চ ভূমিকাটা রেখেছিল, যারা আপনার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছিল, আমি মনে করি গ্র্যাটিটিউড দেওয়াটা এটা একটা সম্মান, এটা কেউ কাউকে ছোট করার বিষয় না। কিন্তু আমি অন্তত রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে প্রত্যাশা করেছিলাম যে একটা ডাটাবেজের মাধ্যমে যারা বিদেশে আপনার অনলাইন অ্যাক্টিভিজম করেছিল, আমি এখানে হয়তো এখন অনেকে বিভিন্নভাবে কাউকে আপনার ডিফেন্ড দেওয়ার চেষ্টা করে, আবার কেউ কাউকে নেগেটিভ ন্যারেটিভের মাধ্যমে হাইলাইট করার চেষ্টা করে। এই যে প্ল্যাটফর্মগুলো, যেমন ইলিয়াস ভাই, আমাদের কর্নেল মোস্তাফিজ সাহেব, তারপরে হচ্ছে পিনাকি দাদা, একটা জিনিস হচ্ছে কি, তারা কিন্তু এত 17 বছর যদি শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে মিলিয়নের উপরে মানুষকে যদি এনকারেজ করতে পারে, তাহলে জুলাই আন্দোলনের পরে এই মানুষগুলা কেন স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ সরকার সেটা স্বীকৃতি পাবে না? এটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেশে যখন আপনার যে কোনো ডিজাস্টার হয়, তখন কিন্তু আমরা বাইরে থেকে ফান্ড রাইজ করি, সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে রাজনৈতিক দল বলেন বা সমাজ সংগঠনগুলোকে দিয়ে থাকি। একইভাবে জুলাই আন্দোলনের সময় আমরা কিন্তু ফান্ড রাইজিং করেছিলাম। আমরা বিভিন্ন জায়গায় উত্তরাতে ছেলেপেলেদেরকে পানি পাঠানোর জন্য আমি যোগাযোগ করেছিলাম। সম্রাট নামে একটা ছেলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, তারপর রাকিব ছিল, ইডেন কলেজের ইভা নামে একটা মেয়ে ছিল, আমাদের যাত্রাবাড়িতে পরশ যে ছেলেটা এখন ওর গুলিবিদ্ধ অবস্থায় সরকারি চিকিৎসা, এখন পর্যন্ত সে কিন্তু গ্যাজেটেও তার নামটা আসে নাই। তাদের একটা বিশাল বড় একটা টিম তখন যাত্রাবাড়িতে ছিল। এবং আমাদের এখানে যে বিএনপির নেতা ছিল রবিন, আমি ওনাকে ডিটেক্ট করতে পারি নাই, কিন্তু তার কাছে মেসেজ পাঠানোর জন্য যে ছেলেগুলা কাজ করেছিল, এই যে একটা কমিউনিকেশন, আমরা আসলে বিদেশ থেকে এই কাজগুলো করেছিলাম। এটা আমরা তখন চিন্তা করি নাই যে আমাদেরকে দলীয়ভাবে কোনো মানে কি বলে এটাকে গ্র্যাটিটিউড দিবে বা আমাদেরকে কিছু হবে। আমরা শুধু একটা জায়গায় সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে যাক, এই ছাত্রদেরকে যারা হত্যা করেছে কোনোভাবেই যেন এরা টিকতে না পারে। একটা জিনিস শেষ পর্যন্ত যখন আমরা লাস্টলি যে জিনিসগুলো সবচেয়ে আমাদেরকে খুব মানে আমরা কনসার্ন ছিলাম যে 2 তারিখ আমাদের কাছে মেসেজ আসছিল যে শেখ হাসিনা প্রচুর স্টুডেন্টদেরকে হত্যা করছে এবং চাইনিজ পিস্তল দিয়ে আমাদের এলাকাতে এখানে রয়ের যারা এজেন্টস ছিল যাত্রাবাড়ি এলাকাতে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মন্দিরে পর্যন্ত রাখা হয়েছিল। তো এই ইনফরমেশনগুলো যখন আমরা পাই তখন আমরা খুবই ভয় পেয়েছিলাম। ওই খবরগুলো কিন্তু আমরা ধরেন মানে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সাবেক কর্মকর্তারা ছিলেন তাদের অনেকের সাথেই বিভিন্নভাবে আমাদের যোগাযোগ ছিল। তারা বাংলাদেশ থেকে তাদের যে সেট ফোন ইউজ করতো সেই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা তাদের মাধ্যমেই পেয়েছিলাম এবং ওই ইনফরমেশনগুলোর মাধ্যমেই ছাত্ররা কিন্তু তাদের পরবর্তী কি কার্যক্রমগুলো নিবে তারা কিন্তু সেগুলো বুঝতে পেরেছিল। তো আমি মনে করি যে এই যে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশটা না আমরা এরকম চাই নাই যে যেখানে আপনার কোন রকমের স্টেক হোল্ডারদেরকে ডিসরেসপেক্ট করা হবে, একটা চক্রকে শুধু সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। আপনি যেখানেই জুলাইয়ের আন্দোলন দেখবেন সেখানেই দেখা যায় যে 7-8 জন 10 জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে,
বা শহীদের পরিবার কি বাংলাদেশে 14-15 জন? শহীদ তো হয়েছে 24,000-এর উপরে। তাহলে প্রত্যেকের লিস্টটা কেন এখন পর্যন্ত জুলাই আন্দোলনের 1 বছর পরে সেটা এখনো কেন আমরা পাচ্ছি না? এটা একটা জিনিস। আপনি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনে যে আমাদের ওয়াসিফ চট্টগ্রাম থেকে শহীদ হয়েছিল প্রথম, তাকেও কিন্তু হাইলাইট করা হচ্ছে না। জুলাই আন্দোলনে যে প্রোগ্রামগুলো সরকার কন্ডাক্ট করছে সেখানেও তাকে মানে তাকে নিয়ে ডিসক্রিমিনেশন করা হয়। এই জিনিসগুলো আমাদেরকে খুবই আহত করে। সবশেষে যেটা আমি বলবো যে আমরা না অনেক দিন ধরে আমরা আমাদের কমন শত্রুদেরকে চিনতে পারি নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু সেই কমন শত্রুদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এখন আমরা যদি বলি যে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, মানুষ কিন্তু এখন কথা বলে। আর তাদের পক্ষে যারা চলে যায় তাদের বিরুদ্ধেই কিন্তু জনগণ দাঁড়িয়ে যাচ্ছে। আবার একই সাথে বাংলাদেশ শুধু বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ঐক্য তৈরি করতে না পারে তখনই কিন্তু আবার স্প্লিট হচ্ছে আন্দোলনটা। তো এখন আমরা যেটা চাই, একটা সুস্থ নির্বাচন হওয়াটা খুবই জরুরি। এই নির্বাচনটা হওয়ার আগে যৌক্তিক যে সংস্কারগুলো চলমান থাকুক এবং বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের সঠিক নেতৃত্ব দিয়েছিল, যারা দেশের বাইরে থেকে যুদ্ধ করেছিল, এই যে আমাদের লিমা আপু আসলো, এখন একটা জিনিস কি আমাদের সাথে আমাদের প্রচুর কমিউনিকেশন ছিল। এটা এরকম না যে আমরা খুব হাইলাইট করে এগুলা শেয়ার করেছি, কিন্তু যতগুলা ডিসিশন নেওয়া বা যেখানে যে প্রোগ্রামটা আমরা করেছি, যেমন আমরা অস্ট্রেলিয়াতে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম যে সকল বাংলাদেশিরা জুলাই আন্দোলনে আপনারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেন। আপনি বিশ্বাস করবেন না, ওই দিন সিডনি লাকেম্বাতে উইদিন 1 ঘন্টার নোটিশে হাজার হাজার বাংলাদেশের মানুষ ওখানে উপস্থিত ছিল। মানে এটা দেশপ্রেমের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দেয় নাই। সাধারণ স্টুডেন্টদের রক্ত ঝরেছে, তাদের রক্তের বিনিময়ে একটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই জায়গাতে সবাই আমরা ঐক্যবদ্ধ এখন পর্যন্ত আছি। আজকে সবাই অন্যরা বলুক, আমি সুযোগ দিচ্ছি। আমি চাই জুলাই আন্দোলনটা আমরা উজ্জীবিত রাখি এবং বেগম খালেদা জিয়ার যে দেশ বাঁচাও আন্দোলনের সাথে এটা সম্পৃক্ততা রেখে আমরা যেন আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। খুবই সুন্দর। মানে যেটা আমার মনের কথা, যে এই জুলাই বিপ্লবের জন্য যদি এক ব্যক্তিকে, শুধুমাত্র একজনকে যদি স্বীকৃতি দেওয়া দরকার, যে আর কাউকে দেবো না, একজনকে স্বীকৃতি দেব, সে নামটা হবে খালেদা জিয়া। না, আমি কোনো দল কানা নই, আমি বিএনপিকে যথেষ্ট গালাগালি করি, ক্রিটিসাইজ করি, কিন্তু খালেদা জিয়ার কন্ট্রিবিউশন আপনি কিভাবে অস্বীকার করবেন? মানে সে তো ওই 2008 মানে নির্বাচনে জেতার পরেও কিন্তু 1991 সাল থেকে উনি সংগ্রাম করে যাচ্ছে। এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল ওইটা তো জুলাই বিপ্লবের একটা সূত্রপাত করে। এরশাদ বিরোধী আন্দোলনে যখন হাসিনা, আওয়ামী লীগ এবং এই বিতর্কিত জামাতে ইসলামী এরা এরশাদের পাঠানো নির্বাচন করলো 1986 সালে, জনগণ তো ভুলে যায় ওই নির্বাচনে বর্জন করার নেতৃত্ব কে দিলেন? খালেদা জিয়া। বিএনপি ওই পাঠানো নির্বাচনে যায়নি, জামাতে ইসলামী গিয়েছিল। এই যে মুন্নি চৌধুরী যেটা বলতো নির্বাচনের জন্য যে ষড়যন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে, মানে যেটা দেখেন জামাতে ইসলামীর আরেক ওই যে প্রধান এখন বলছেন দেশে নাকি মবক্রেসি চলছে, এইরকম পরিবেশে নির্বাচন হতে পারবে না। কদিন আগে নির্বাচনটাকে বানচাল করার জন্য এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তথাকথিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে যে দেশের 150-200 পলিটিক্যাল পার্টি, সে দেশে কিভাবে নির্বাচন হয় আমার বোধগম্য নয়। তো আমি মুন্নি চৌধুরীকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মনের কথাগুলো তুমি বলেছো, তোমার কাছে আমি আবার আসবো। একটা ব্যাপার, আমার একটা প্রশ্ন আছে যেটা আমি সবসময় মনে করতাম, যে মাত্র 1400-1500 লোক শহীদ হয় নাই, শহীদের সংখ্যা অনেক বেশি। মুন্নি চৌধুরী একটা নাম্বার বললো 24,000। এর ব্যাপারে আমরা পরে তোমার কাছে ফিরে আসবো যে এই নাম্বারটা কিভাবে আমরা প্রমাণ করবো বা তুমি কোথায় পেলে। আমি প্রশ্ন করছি জানার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য না, তুমি এটাকে একটু গুছিয়ে বলবে। তো আমি আমাদের আন্দোলনের দ্বিতীয় যোদ্ধা মহিলা দিয়েই শুরু করছি আজ, কারণ মহিলারা সবসময় স্বীকৃতি পান না। আমি লন্ডন থেকে যে নিরলস ভাবে হাসিনা বিরুদ্ধে আন্দোলনের জন্য কাজ করেছে, এখনো কাজ করে যাচ্ছে, তসলিমা তাজ লিমা, তাকে তার ভূমিকা এবং লন্ডন থেকে বা ইউরোপ থেকে বাংলাদেশিরা কিভাবে জুলাই আন্দোলনে সাহায্য করলো, সমর্থন যোগালো, টাকা পয়সা পাঠালো, প্রত্যেকটা আন্দোলনে টাকা পয়সাও লাগে, কিন্তু এগুলো তারা দিয়েছেন অকাতরে। এই দিকটা তুলে ধরার জন্য আমি তসলিমা তাজ লিমাকে অনুরোধ করছি।
ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম হাশমি ভাই, আমাদের প্রিয় হাসিন ভাই এবং স্নেহের মুন্নি। ভালো লাগছে আজকের এই শোতে এসে, ক্ষমা প্রার্থী দেরি হওয়ার জন্য। আপনি যেটা বললেন যে মহিলারা স্বীকৃতি পান না, কথা সত্যি, বাট আমাদের মতো মানসিকতার মানুষ যারা, বিশেষ করে আমরা যারা আনকম্প্রোমাইজড বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা আমরা আসলে অত কেয়ার করি না কে আমাদের স্বীকৃতি দিচ্ছে বা দিচ্ছে না। আমরা যুদ্ধ করেছি, প্রয়োজনে আবার করব। এখন চুপচাপ থাকার মানে এটা না যে আমরা হাল ছেড়ে দিয়েছি বা উই গিভ আপ, এটা না। আবার যখন দরকার হবে আবার আমরা সেই আগের স্পিরিট নিয়েই ঝাঁপায় পড়ব। এখানে দ্বিতীয় কিছু ভাবার অবকাশ নেই। আর জুলাইয়ের অভ্যুত্থানে ব্রিটেন সহ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা প্রত্যেকটা দেশ থেকে যেভাবে প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নেমেছেন, এটাই হওয়া উচিত। দেশের জন্য এটাই আসলে করা উচিত। এবং আমি মনে করি যে আমরা যতটুকু করার দরকার চেষ্টা করেছি, আমরা সবাই প্রবাসীরা চেষ্টা করেছি। এই চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, আমাদের আন্তরিকতায় কোনো ত্রুটি ছিল না। সেটা মানে এ কারণেই তো আজকের এই প্রোগ্রামটা। আর আমার ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন যে কি করেছি, সেটাও বলবো যে অনেক কাজ ব্যক্তিগত, আবার অনেক কাজও কিন্তু টিমের সঙ্গে হয়। একা কাজগুলো যেরকম কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ কাজগুলো কিন্তু আমরা ছোট ছোট অনেক টিমে করেছি। উদাহরণ হিসাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমি আমাদের আম জনতা পার্টির তারিক ভাইকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনার নেক্সট মুভমেন্টটার কি অবস্থা। উনি তখন অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টটা নিয়ে সারা বাংলাদেশে প্রোগ্রাম করার চিন্তা করছেন। তো বললো যে আপা আমরা তো এই জিনিসপত্র রেডি করছি, রিসোর্সেস যেগুলো লাগে, তো আর 2-3 দিন পরে আমি আপনাকে কনফার্ম করছি। তো 2-3 দিন পরে উনি আমাকে বললেন যে আপা এখন সবাই এই কোটা বিরোধী আন্দোলনটা নিয়ে ব্যস্ত, আমরা আমাদের সমস্ত রিসোর্স ওখানে দিব, এই মুহূর্তে আলাদা করে আমি ওই জিনিসটা করছি না, অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট করব না, কোটা বিরোধী আন্দোলনটাতেই পুরোপুরি ডিভোটেড থাকবো, আমার ছেলেপেলে যারা আছে সব ওখানেই থাকবে। তো এইভাবেই কিন্তু আমি দেখলাম যে জুলাইয়ের এই 8-9 তারিখের পরের থেকেই সবাই আস্তে আস্তে ঝুঁকে পড়লো এই আন্দোলনটা, যেটা শক্তিশালী করেছে। আর এরপরে যেটা হয়েছে আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ, এদেরকে যে হত্যা করা, ইয়ামেনকে ফেলে দেওয়া, এটা তো সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা বিশ্বকে। আমরা এখানে আমাদের একজন কাউন্সিলর আপা আছেন, আয়শা চৌধুরী আপা, তো ওনাকে নিয়ে আমরা লেবার এমপির সঙ্গে দেখা করলাম, স্যার স্টিফেন টিমস। উনি খুব মানে প্রবীণ একজন পাওয়ারফুল এমপি। আমরা তো আমাদের লেটার নিয়ে গিয়েছি, সাথে আমি কিছু কিছু আবার ভিডিও করেছিলাম ইংলিশ ভার্সনে, সেগুলো মিডিয়াতে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে লেখা পড়ার থেকে ওই ভিডিওটা যখন দেখে তখন ওইটা অনেক বেশি ক্যাচিং হয়, আমার কাছে তাই মনে হয়, টাচ করে বেশি। তো উনি ওরকম ইয়ামিনীর ভিডিওটা দেখে মানে উনি 1 মিনিট একদম চুপ রইলেন। তারপর উনি বললেন যে তুমি কি আশা করো আমার কাছ থেকে। তো আমি বললাম যে আমরা জাতিসংঘের অধীনে একটা সুস্থ তদন্ত চাচ্ছি। উনি আমাদেরকে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে 2-3 জায়গায় ইমেল করলেন। এরপরে উনি পরের দিনই পেপারে বড় করে নিউজ আসলো যে এখানকার যে সেক্রেটারি আছে উনি জাতিসংঘে লিখেছেন যে একটা তারা তদন্ত চাচ্ছে। এর মধ্যে তো অনেকেই ইনভলভ হয়ে গেছে, বিদেশি বন্ধুরাও অনেকে ইনভলভ হয়ে গেছে। তারপরেও আমাদের মানে প্রেশারটা ছিল এরকম যে যেহেতু র্যাব তাদের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছে, আমাদের পিসকিপিং মিশনে র্যাব আছে, পুলিশ আছে, ওই জিনিসটা একটু রিমাইন্ড করে দেওয়া যে যেই লোকগুলো বাংলাদেশে গণহত্যা করছে, নিরীহ ছাত্র জনতার গায়ে গুলি ছুড়ছে, তারা কোনোভাবেই পিসকিপিং মিশনে থাকতে পারে না, তাই না? এটা নৈতিকভাবে কোনোভাবে সমর্থনযোগ্য না। তো এই জিনিসটা তখন আমরা কিন্তু প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেছি, এটা আমরা বলবো। এছাড়া তো ডেমনস্ট্রেশন ছিল, টকশো ছিল, যেগুলা মুনিন তুমি নিজেও করেছো, হাসিন ভাই ছিলেন এগুলোতে। আর এর বাইরে বিদেশি বন্ধুদের সাথে আমাদের কিছু কাজ ছিল, এটা আসলে এভাবে ওপেনলি বলার কিছু নাই। তো আমরা চেষ্টা করেছি, এতটুকুই বলবো যে চেষ্টা করেছি। লাস্টে আরেকটা আমরা শেষের দিকে যে এরকম একটা চাপ সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবেই কোনো রেমিটেন্স পাঠানো হবে না। এই জিনিসটা কিন্তু মধ্যপ্রাচ্য খুব ভালো ভূমিকা পালন করেছে, বিশেষ করে আমাদের কুয়েতের যে ভাইরা জেলে ছিল এই আন্দোলন করার কারণে, তাদেরও একটা অসাধারণ ভূমিকা ছিল। তো সব মিলিয়ে আমি বলবো যে আমরা আসলে যেটা দরকার ছিল দেশের জন্য করার,
সেটাই আমরা করেছি এবং প্রয়োজনে আবার করব। এখন আমাদের অনুভূতিটা লাগে এরকম যে জুলাইটা আমরা দেখেছি খুব কাছের থেকে, হৃদয় দিয়ে আমরা অনুভব করেছি। রক্তক্ষরণ বাংলাদেশিদের হয়েছে, আমরাও দূরের থেকে আমাদের হৃদয় সেই রক্তক্ষরণটা হয়েছে। এখন যেরকম কিছু সুবিধাবাদী মানুষ যারা গত 15 বছরে সাইলেন্ট ছিল, জুলাইতে যাদের কোনোই ভূমিকা ছিল না, তারা এখন নেতৃত্ব দিচ্ছে। এইটা মানে দেখার মানে ফিলিংসটা আমার কাছে মনে হচ্ছে যে 71 সালের যুদ্ধের পরে জামাত বা রাজাকাররা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, এক্স্যাক্টলি আমি সেই ফিলিংসটাই ফিল করছি। আমার কাছে মনে হয় আমরা যারা জুলাইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে ছিলাম দেশে থেকে বা বিদেশে থেকে, আমাদেরকে এটা খুব খুব মানে কষ্ট দিচ্ছে, আমাদেরকে আহত করছে, এবং আমরাও এই গ্রুপটাকে রাজাকারী বলবো। আমরা এদেরকে রাজাকারী বলবো যে 71-এর পরে রাজাকা যেভাবে জেগে উঠেছিল, জামাত যেভাবে জেগে উঠেছে এবং এখনো উঠছে, ঠিক একই ভাবে আমাদের এই জুলাইতে যারা সাইলেন্ট ছিল সেই সাইলেন্ট গ্রুপটা জেগে উঠেছে। সেই সময় আমি বলবো যে একজন সিনিয়র নেতা, অনেক ভালো পাওয়ারফুল অবস্থানে আছেন, তার বাবা আওয়ামী লীগ করতেন, তার বাবা জুলাইতে এই গণহত্যার জন্য উনি ফান্ডিংও করেছেন, অথচ সেই লোকটাকে দেখি মানে সামনে দাঁড়িয়ে সেইভাবে নেতৃত্ব দিতে। এটা আমাদেরকে আহত করে, এটা আমাদেরকে আহত করে। ফাইনালি এতটুকুই বলবো যে আমরা থামি নাই, প্রয়োজনে আবারও আমরা জাগবো, যখন দরকার হবে এর থেকেও ভয়ঙ্কর গতিতে জাগবো। কারণ আমরা যারা সৃষ্টি করতে জানি, আমরা ধ্বংস করতে জানি। এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিমা। তো আমরা বিদেশে বসে আন্দোলন করা যায় না, বিদেশে আমাকে তো সবসময় শুনবো বিদেশে বসে কি করেন, সাহস থাকলে ঢাকায় আসেন। মানে সাহস মানে আমি গিয়ে আমাকে মেরে ফেলবে, জেলে দেবে, তাতে দেশ স্বাধীন হয়ে যাবে, এই ধরনের একটা কথা। এটা মূর্খতা এবং এক ধরনের হিংসা, এক ধরনের কি বলবো অজ্ঞতা। আয়াতুল্লাহ খোমেনি সারা জীবন বিদেশে থেকে আন্দোলন করে শাহকে সরালেন, রেজা শাহকে সরালেন। প্রথমে উনি ছিলেন ইরাকে, তারপরে ছিলেন ফ্রান্সে। সেই তখন ইন্টারনেট ছিল না, তখন উনি কি করতেন, টেপ রেকর্ডারে টেপ করে ওই টেপ গুলো স্মাগল করে ইরানে পাঠানো হতো মসজিদের মাধ্যমে, তারপরে সেগুলো জনগণের কাছে ছড়িয়ে পড়ত। এবং যদি আয়াতুল্লাহ খোমেনির কোনো কন্ট্রিবিউশনই না থাকতো, তাহলে ইরানিরা এক বাক্যে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতো না। এবং তাকে উনি যখন মারা যান, তারা জানা যায় কয়েক মিলিয়ন লোক হয়েছিল। উনি মারা যাওয়ার বিপ্লবের 10 বছর পরে মারা যান। সুতরাং জনগণ কিন্তু ভোলেনি। তো যারা বিদেশে থেকে আন্দোলন করেছেন, টাকা গেছে, আমার জানা মতে লোকজন টাকা পাঠিয়েছে, কানাডা থেকে টাকা গেছে, ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে এবং মিডল ইস্টে যারা ওই অত খেটে খুঁটে কষ্ট করেন, তারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো অনেকে বন্ধ করলেন এবং তারা চাঁদা এই বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আন্দোলন করতে, ব্যানার লিখতে, দেয়ালে পোস্টার করতে পয়সা খরচ হয়। এই যে সবাইকে পানি খাওয়ানো, প্লাস্টিকের বোতলের পানি, এগুলোতে কিনতে হয়, বিনা পয়সাতে এগুলো আসে না, কেউ না কেউ পয়সা দিয়ে কিনেছে। একটা ছেলে তো ওই পানি খাওয়াতে গিয়েই মারা গেল। এখন দেশে বিদেশে বসে আন্দোলন করেছেন, এতে কোনো সন্দেহ নেই, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এক দর্শক এখানে মন্তব্য করেছেন, হাডসেন তার নাম পেয়েছেন, ছদ্ম নাম HUDSEN, তিনি লিখেছেন যে ডক্টর ইউনুস একটা ভূমিকা পালন করেছেন যার দ্বারা এটা প্রতীয়মান হয় যে এনসিপি এবং ছাত্র সমন্বয়করাই এই আন্দোলনটা করেছে। তিনি যখন নিউ ইয়র্কে গেলেন, জাতিসংঘে গেলেন, জো বাইডেনের সঙ্গে দেখা হলো, তারপরে উনি সেখানে এক ছাত্র নেতাকে নিয়ে তার বললেন যে এই হচ্ছে আমাদের মূল নেতা, তার ছবি টাইম ম্যাগাজিনে কাভারে এসছে, যেন সেই আন্দোলনটাকে মানে তুলে ধরেছে। এই ধরনের একটা কি বলবো মিথ্যাচার বললে শুনতে খারাপ শোনায়, এই ধরনের একটা অসত্য ভাষণ ডক্টর ইউনুস দিলেন। তিনি মাহফুজ আলমকে বললেন যে হচ্ছে মাস্টার মাইন্ড। আরে মাস্টার মাইন্ড হচ্ছেন প্রফেসর আহমদ শরীফ, মাস্টার মাইন্ড হচ্ছেন আহমদ সফা। এই হাসিনা উৎখাতের মাস্টার মাইন্ড আরো অনেক বুদ্ধিজীবী, বদরুদ্দিন উমর মাস্টার মাইন্ড বলতে বদরুদ্দিন উমরকে নিয়ে আসেন। ফরাসি বিপ্লবে রুশো, ভলতেয়ার, মন্টেস
এই ফিলোসফার যাদের বিপ্লবেরও অনেকের বিপ্লবের বহু বছর আগে যাদের জন্ম, তাদেরকেও বলা হচ্ছে ফরাসি বিপ্লবে তাদের কন্ট্রিবিউশন। আমি ইতিহাসের ছাত্র হিসাবে ফরাসি বিপ্লবের ইতিহাস যখন পড়তাম, ওদের একটা চ্যাপ্টার ছিল ফিলোসফার্স কন্ট্রিবিউশন। যারা যুদ্ধ করেননি, যুদ্ধের আগেই ফরাসি বিপ্লবের আগে যারা মারা গেছেন, তাদেরকে বলা হচ্ছে বিপ্লবের হোতা। আর যারা এখনো বেঁচে আছেন দেশে এবং বিদেশে, তাদেরকে অবজ্ঞা করে এই টোটালি আপলিটিক্যাল, যিনি জীবনে রাজনীতি করেননি, একটা স্টেটমেন্ট দেননি, এই যে বাংলাদেশে যে 54 বছরের ভেতরে প্রায় ধরেন 40 বছরের বেশি যে স্বৈরাচারী শাসন ছিল, যার বিরুদ্ধে একটা কলমে একটা সিগনেচার ক্যাম্পেইন যিনি করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন মাস্টার মাইন্ড আবিষ্কার করে ফেললেন। এগুলো মিসলিডিং, খুবই মিসলিডিং। এই যেন আন্দোলন যেন বেহাত হয়ে না যায়। 71-এর পরে যেভাবে বলা হলো যে 16 ডিভিশন 16 ডিসেম্বরে যারা মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে আসলো, এই তো পাকিস্তানি সেনা খতম করে আমরা আসলাম। আমার জানা মতে যারা 9 মাস ঢাকায় ছিল, তাস খেলেছে, আড্ডা মেরেছে, লুকিয়েছিল, তারা পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে বেরিয়ে আসলো, চাকরি বাকরি পেল। এটার জন্য পুনরাবৃত্তি না ঘটে। বিদেশে বসে যারা কাজ করেছেন তাদের কাছে আমি আবার আসবো। আমি এখন দেশে বসে যারা সবচাইতে বেশি অত্যাচারিত, নিপীড়িত হয়েছিলেন, এই যে আয়না ঘরের মতো দুর্বিষহ অভিজ্ঞতা তো যার নেই, যে জানে না, সে বুঝবে না যে কি জিনিস, কোথা থেকে। হাসিনুর রহমান। আমি আসলে এতটা গর্বিত আপনি আমাকে অনুষ্ঠানে রাখছেন, আর আমার যে ছবিগুলি কালেকশন করছেন, এটা আমার কাছেও নাই। সত্যি কথা, আমি আপা গর্বিত। আপা উভয় আপা আমাকে চিনেন। আমি জন্মসূত্রে যাই হই আপা স্যার, আমি এই 2টা বছর 2.5 বছর এই আয়নাঘর, হাসিনার মতো শক্তিশালী দানব, তার এই দানব বাহিনী ছিল ডিজেফাই, ওইখানে আয়নাঘর, এটা প্রকাশ করার পর আমার অবস্থা কি আপনারা বুঝতে পারছেন। দেশে আমি ছিলাম, আশ্রয় নিয়েছিলাম, ইউএস এমবাসি, তার জিজ্ঞেস করলাম, ওনারা আমাদেরকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেয়, আমি নাকচ করলাম। আমার একটা আত্মবিশ্বাস ছিল, অস্ত্র পরিচালনা আমার অশেষ সাহস আমার আছে, আমি ইনশাল্লাহ আমাকে দমন করে আমাকে মারতে হলে মরতে হবে, পরিষ্কার হিসাব। আল্লাহর বাস্তা দিয়ে আমি দেখেছিলাম। আমি সকল মিডিয়া চ্যানেলের সাথে আমি যোগাযোগ রক্ষা করতাম, বিদেশি ভাইরা। আজকে যে বিপ্লব অনেক আগে শুরু হচ্ছে, যেটা স্যার আপনি বলছেন, আর ছাত্ররা শুরু করলো সেদিনটা, এর আগে ছিল। কিন্তু আপনি দেখেন এই যে বাইরের মিডিয়াগুলি কত শক্তিশালী, জনমতের কাছে পৌঁছাই দিছে, বিজ্ঞানী আজমি জীবিত আছে। কর্নেল শহীদ, ক্যাপ্টেন শহীদ টকশো, ক্যাপ্টেন শহীদের আচরণ, ব্যবহার আমাদের আলোড়ন সৃষ্টি করছে দেশবাসীর কাছে। আন্দোলন করার জন্য আমরা সাহসী হয়েছি এবং যুদ্ধ করার সক্ষমতা ছিল। আমি যখন আবু সাইদ মারা যায়, তারপর আমি আসলে স্বাধীন হয়ে গেছি। একদিন আমি লুকিয়ে দেখতাম বাসায়, টকশো করতাম, লুকিয়ে বেড়াতাম, মিডিয়া আমার যেন লোকেশন না বাহির হয়। তারপরে আমি আপনার স্যার এই 16 তারিখের পর থেকে আমি মাঠে ছিলাম, তখন মোবাইল হাতে থাকতো, হাতে অনেক ছাত্র জনতা, গর্বের সহিত ছিলাম। এখন কথা হলো 71 যে আমাদের স্বাধীনতা ছিনাই নেওয়া হয়েছে, বাকি অংশ যাও ছিল তাও নিয়ে গেছে ভারত। এই বিজয়টা আমরা হারাতে চাই না, এটা গর্বের বিজয় সবার। আপনি কি মনে করেন না এই যে কুয়েতে যে ছেলেগুলি জেলে গেছে, তার অবদান কোন অংশ কম আছে আমার চেয়ে? তাকে কেন তার নাম সংযুক্ত হবে না? কেন আমাদের দুই আপার নাম থাকবেন না? কেন ক্যাপ্টেন শহীদের নাম থাকবে না? যেখান থেকে যার যার কর্তব্য পালন করছে প্রতিটা বিদেশি নাগরিক, কিন্তু কুয়েতের কথা তো আমার মনে নেই, আমি নিজেই ভুলে গেছি, আমি লজ্জিত। এই ছেলেরা জেনে গেছে আন্দোলনে, এই আন্দোলন করতে
এই দেশের জন্য আন্দোলন করতে যে ডক্টর ইউনূস তো ক্ষমা করছেন, ওনার জন্য ক্ষমা করে দিচ্ছেন, বাট তাদের ত্যাগ তো আপনি বলতে পারবেন না। দেখতে হবে তাদের নাম তারা তারা ছিল। তারপর আবার দেখেন সব দেখেন আমরা এই চড়াই উঠতে পার করে 5 তারিখ হাসিনা চলে গেলো, তখন আমি মাঠে ফিরে আসি। তারপরে আমি সবাই বাসায়, আমার প্রিয় খাবার হলো, কত বছর পর আমি স্বাধীন, আমি বুঝতে পারবো না কত শখ। আমি 5টার সময় ঘোষণা দিই আয়নাঘর থেকে আমাদের সবাই ছাড়তে হবে। তারপরে আমি স্যার চলে যাই, স্যার ব্রিগেডিয়ার হাসান নাসির, তাকে নেতা মেনে স্যার আপনাকে লাগবে, এক বাক্যে স্যার আজ উনি 2 ঘন্টা আলটিমেটাম দেন। ঠিক 8টার সময় আমরা ডিজিএফআই গেটে বসে পড়ি। সেনাবাহিনীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর্মি চেকপোস্টের সামনে ডিজিএফআইয়ের মতো জায়গায় আমরা বসে পড়া, এই পৃথিবীর 2টার সামনে। যদি তারা সেদিনকে আমরা না দেখতাম, যারা এই চেতনা ধারণ করে গুম, একজন লোক থাকতো না, সবাইকে মেরে ফেলা হইতো। আবার আমরা বলতেছিলাম এক কথা, আমরা নিতে আসি তো কথা বলতে আসিনি। রাত 1টা পর্যন্ত ছিলাম, কমিটমেন্ট পাওয়ার পর চলে আসি। বঙ্গভবনে ছিলেন সেনাপ্রধান ডিজিএফআই, তখন কবে জিজ্ঞেস করছেন আয়নাঘর আসে না, তখন সেনাপ্রধান বলছেন যেটা শুনলাম আমি দেখতেছি স্যার। তখন ওই এক বাক্যে সবাই ছাড়া পায়। কথন অবদান অনেক আছে। আমি কোনো প্রাপ্তির জন্য আন্দোলন করি নাই, দেশের জন্য করবেন কোনো স্বার্থ ছাড়া। কে কি স্বীকৃতি দিল এটা জেনে কষ্ট লাগলো আমার মনে হয় আলোচনা না, আমি এটা ওইভাবে ধরি না। আপনি যেমন সম্মান দিয়ে ডাকলেন স্যার, কত জেনারেল আছে বাংলাদেশে, কজনকে আপনি ডাকেন বলেন তো স্যার? আজকে কত রাতে, কত 2 দিন আগে হাসান নাসিরকে পিএমজি করছে। এখনো আমি মনে করি সে ফেসে যায় নাই, রয়ে গেছে। এই যে সেনাবাহিনীর আমাদের নিরাপত্তা উপদেষ্টা নাই এখন, আমাদের ডিফেন্স মিনিস্টার কে? ডক্টর ইউনূস। আমি তো বলবো ব্যর্থ একজন উপদেষ্টা। কি করে আইডেন্টিফাই করেন? অনেকেই জানেন না ওই জেনারেল হাসান নাসিরের সঙ্গে কি হয়েছে, এবং পিএনজি তো অনেকে বুঝবেন। একটু 2 মিনিট আমি একটু বলি। পিএনজি একটা অনৈতিক একটা অপব্যবহার, একটা মানে একটা দণ্ড, যেটা সেনাবাহিনীতে নাই, বাংলাদেশের কোথাও নাই। এটা জোর করে রাজনীতিবিদরা আমাদের কাছে চাপাইতেন, অর্থাৎ আপনি ক্যান্টনমেন্টে আসতে পারবেন না, ক্যান্টনমেন্টে রাজনীতি করতে পারবেন না, ক্যান্টনমেন্টের সুযোগ সুবিধা আগে দেওয়া হয়তো, পরবর্তী হাসিনা সরকার সিএমএতে কোনো সুবিধা পাবেন না, এক ঘর করে রাখা অনেকটা। হাসান নাসিরকে হঠাৎ করে এই জিনিসটা করা হয়, উদ্দেশ্য যাতে উনি এই যে নেক্সট ডিফেন্স সেনাবাহিনীর অসুস্থ। সেনাবাহিনীর লজ্জাটা কোথায়? আপনারা গুম খুন করছেন, দায় রাখতে পারবেন? ডিজিএফআই ডিজিএনএসআই কি সিভিল লোক ছিল স্যার? হাসিনা ফেটেছে খেলাফালাফে হয়েছে? হয় নাই? আজিজ শফিউদ্দিনকে মাফ করতে পারবেন? জেনারেল বেল্লালকে মাফ করা যাবে? জেনারেল মোবিনকে মাফ করা যাবে? জেনারেল আইকেমিকে মাফ করা যাবে? হ্যাঁ, কিছু কথা বলছেন। বাকি সবকটা জেনারেল সেনাপ্রধান ছাগল, মেরুদণ্ডহীন, কোনো কথা বলেন নাই। হাসান নাসিরকে পিএমজি করা হলো, এটা নিয়ে তোলপাড় চলে অনেক। তারপর আজকে আমাদের আলোচনা ছিল প্রেস ক্লাবে, আমরা সবার পক্ষ থেকে বলছি এখানে এখনো বিদ্যমান। আপনি কোন ক্ষমতা বলে পিএমজি করেন? আপনার ক্ষমতা কে দিছে? আপনি অবৈধ ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এখন স্বৈর শাসক নাই, ফ্যাসিস্ট নাই, এখন এই দায়িত্ব কার? ডক্টর ইউনূস। আমার পরিষ্কার ভাষা ছিল, ডক্টর ইউনূসের ব্যর্থতার জন্যই সেনাপ্রধান এই কাজটা করছেন। সেনাপ্রধান নিজে করেন না, তাকে কিছু জেনারেল উস্কায় দিতে করার জন্য। এটা যে অনৈতিক শব্দ, কিন্তু সেনাপ্রধানকে মনে রাখবেন, উনি প্রথম থেকে কিন্তু জামাই হিসাবে ট্রিটেড, কিন্তু অনেক কিছু হয়তো উনি জানেন না, অনেক কিছু তুমি জানেন না। তারপর মেজর থেকে যে উনি যে প্রমোশন পেয়ে গেলেন 9 সাল থেকে, অদ্যাবধি কোথাও উনি কোনো প্রশ্নের সম্মুখীন হন নাই। আর প্রশ্নের সম্মুখীন না হলে জানেন কিভাবে? এখন ওনাকে কিছু জেনারেল নাম আমরা পাইছি, এরা ডুবাইছে না আমিটাকে। ছিচি বলতে, লজ্জা বলতে যা আছে, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া দেখছেন আপনারা স্যার। তবে আমি মনে করি এই কাজটা চরম বোকামের কাজ করি। এমনি সেনাবাহিনী বিপর্যস্ত অবস্থায় এই গুম খুন নিয়ে কেউ স্বীকার করতেছে না, ব্রিগেডিয়ারদের ধরে নিয়ে আসা হইতেছে, প্রশ্ন করতেছে, ইন্সপেক্টররা ধমক দিচ্ছে, লজ্জা লাগে আসলে স্যার। কিন্তু তারা এর মধ্যে এই কাজটা করলে সহানুভূতি থাকবে জনগণের, সাধারণ জনগণের সেই সহানুভূতি চলে গেছে। আমি মনে করি স্যার এর জন্য দায়ী হলো এটা। আর যে আপনারা অনেক কিছু বলছেন, আমাদের সেনাবাহিনী দেখে নাই ছাত্রদের মারা হয়েছে, সব দেশে নিজস্ব লোকদের হেলিকপ্টার দিয়ে মারছেন। কে পাইলট ছিল? সেনাপ্রধানের দায়িত্ব থাকবে না? সেনাবাহিনী জেনারেল দায়িত্ব থাকবে না? কারাই কাজ করছে? তারা সবাই চেতনা ধারণ করেন, আওয়ামী লীগের চেতনা। আর যার জন্যই আজকে
এটা বলা হয় সাহায্য করা হয়েছে, যার জন্য জটিলতা সৃষ্টি হচ্ছে। মাঝখান দিয়ে কি হবে, আমি যেটা মনে করি নিরীহ কিছু অফিসার স্বীকার করতেছে নাকি অপরাধ করছে। আসলে সমস্যা রয়েছে অন্য জায়গায়, যুদ্ধ করতে অন্যায় করতে করতে কেউ কথা বলছে ব্যাকগ্রাউন্ড থেকে, আর স্যার যেটা হয়েছে অপরাধ করতে করতে স্যার অভ্যাসে পরিণত হচ্ছে, মানে এটাই বৈধ, এটাই আইন। একটা লোক ধরে নিয়ে আসবো, তর্ক মারবো, তর্কে মেরে ফেলে দিব, এটাই মনে হয় বৈধ, রাজার আদেশ। এটা যে অপরাধ এটাই এখন বুঝতে পারে নাই, এটাই এখন বুঝতে পারে নাই। এখন আমার মনে হয় সময় হয়েছে আমাদের স্যার জরুরি একটা প্যাকেজ করে শেষ করা, বিচার ন্যায় বিচার করা, এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেন। ডক্টর ইউনূসের উপর আমাদের আস্থা নাই, তারা কোনো আন্দোলনেও ছিলেন না, কোনো বিপ্লবে ছিলেন না, মাঝখান দিয়ে এসে তারা সব জায়গায় বসে একটা বিতর্কের সৃষ্টি করে দিচ্ছে। নির্বাচনের তারাই দেশ চালাচ্ছে স্যার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি স্যার। খুব সুন্দর বলেছেন, আমার মনের কথা বলেছেন। মানে একদিকে হচ্ছে যারা আন্দোলনে যাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তারা আন্দোলনের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, এবং ডক্টর ইউনূস এর প্রধান সহায়ক শক্তি। তিনি যাদের আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অল্প স্বল্প সম্পর্ক ছিল, তাদেরকে মাস্টার মাইন্ড বলে তিনি এই আন্দোলনের এবং যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন। তার এই বোধোদয় হয় নাই। আমি উনাকে 1972 সাল থেকে চিনি। তিনি আউট এন্ড নন পলিটিক্যাল, ঝামেলার মধ্যে যাব না রে বাবা, কোনো সাইন টাইন দেব না, আমি নির্বিবাদী লোক, এর সঙ্গেও খাতির, জাতীয় পার্টির সঙ্গেও খাতির, বিএনপির সঙ্গেও খাতির, আওয়ামী লীগের সঙ্গেও খাতির। এই হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি দুর্ভাগ্যবশত আজ বাংলাদেশের শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা। আরো লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, যার আত্মশ্লাঘা আছে, আত্মমর্যাদা আছে, তিনি এই পদ গ্রহণ করতে পারেন না। আমি ডক্টর ইউনূস যখন এসেছিলেন এগুলো বলার পরেও আমি বলেছি, আপনার হাতে নেপোলিয়নের তরবারি, আপনি বিপ্লবের সন্তান হিসাবে বিপ্লবটাকে রক্ষা করুন। তিনি হয় বোঝেন নাই, অথবা ইচ্ছা করেই তিনি টান্দোলন না, এনজিও, গ্রামীণ ব্যাংক, চট্টগ্রাম, এই হচ্ছে তার ওয়ার্ল্ড। এবং বিদেশি হিলারি ক্লিন্টন, জো বাইডেন এবং বিল ক্লিন্টনরা কি বলেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেন, এই কথা নিয়ে আমি একটা আলোচনা করেছি। অনেকের মাথার উপর দিয়ে গেছে যে বাংলাদেশে বর্তমানে দুইটা সরকার বিরাজমান, দুইটা সরকার এখানে দেশ শাসন করছে। একটা হচ্ছে মার্কিনপন্থী ডক্টর ইউনূসের সরকার, আর একটা হচ্ছে ভারতপন্থী জেনারেল ওয়াকারের সরকার। এই দুই সরকারের মধ্যে একটা কোল্ড ওয়ার আছে। আসলে কিন্তু রসুনের শেকড়ের মতো তারা একই জিনিস, তারা বাংলাদেশ বিরোধী। এই তাদেরই প্রতিনিধিত্ব করেন ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এবং তাদের মধ্যে একটা মান অভিমান চলছে। ওয়াকার সাহেব ইউনূসের বিরোধিতা করেন, ইউনূস মুখের সামনে প্রকাশ্যে ওয়াকারের বিরুদ্ধে একটা কথা বলারও সাহস রাখেন না। তিনি তার বক্তৃতাতে একবারও বলেন নাই ওয়াকারের নাম, বলেছেন কিছু লোক বেএখতিয়ার ভাবে এখতিয়ারবিহীন কথাবার্তা বলে। তার মানে ওয়াকার যে বলছেন যে নির্বাচন কবে হবে আর হবে না, আর বিডিআর হত্যাকারীদের বিচার হয়ে গেছে, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, এই ধরনের আপত্তিকর কথাবার্তা বলে যাচ্ছে ইউনিফর্ম পরা এই গালফোলা গোবিন্দের বাপ, এই ওয়াকারুজ্জামান। আমি যেটা এইকে বলতাম, বেনজির আহমদকে বলতাম গালফোলা গোবিন্দের বাপ, এই গালফোলা পেট ফোলা এই জেনারেল, যাকে দেখতে মুদি দোকানদারের মতো যার শরীর, সেই লোক দেশ চালাচ্ছে, ভারতপন্থী। এখন মার্কিনপন্থীরা চায় না ডক্টর ইউনূস সরে যাক, ভারতপন্থীরা চায় ইউনূসকে সরিয়ে আওয়ামীদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এদের দুইজনের স্ট্র্যাটেজিক গন্ডগোলটা কোনো নীতিগত না, কিন্তু ভারত এবং আমেরিকা দুটোই চায় চীনপন্থীদের এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের রুখতে হবে। এই দুইজনই কিন্তু ভিলেন। এক ভিলেন মনে করে ইউনূসকে রাখতে হবে, তা না হলে এখানে আওয়ামী লীগের আসলে তারা আনপপুলার, আবার
ওদের বিরুদ্ধে জনগণ নামবে। কিন্তু যাদের বুদ্ধিশুদ্ধি কম, ওয়াকারুজ্জামান, তারা মনে করছে আমরা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসব। সেই জন্যই এই যে হাসিনুর রহমান যাদের নাম বললেন, যে জেনারেল গুলা যারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে, আমি এই কথাটা বলেছি কিন্তু হাসিনুর রহমান, যে যারা ওই র্যাবের হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো পাইলট, সে তো কোনো অজ্ঞাত অজানা লোক না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু। এবং ওসি প্রদীপকে ফাঁসির আদেশ দিয়ে দিল হাইকোর্ট এবং বলল 7 দিনের ভেতর তার ফাঁসি কার্যকর হবে। সেখানেও কিন্তু ভিলেজের রোল প্লে করছেন, মানে আন্দোলনটা পুরোটাই বেহাত হয়ে যাচ্ছে। কিন্তু এইটার দিকে নজর রাখতে হবে, এই হত্যাকারীরা এখন ক্ষমতায়, এই জিনিসটা জনগণকে বোঝানো যাচ্ছে না। ওয়াকারুজ্জামান যে সবচেয়ে বড় হত্যাকারী, এটা কিন্তু লোকে মনে করে না। মনে করে ওয়াকারুজ্জামান না থাকলে বহু লোক মারা যেত, তিনি রক্তক্ষরণ থেকে দেশকে বাঁচিয়েছে। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের অপপ্রচার, মানে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা 3রা অগাস্ট বলে দিয়েছে আমরা আর গুলি করতে পারবো না, মানুষ মারতে পারবো না। ওয়াকারুজ্জামান মেসেজটা পেয়ে গেল যে এখন মারামারি করতে গেলে আমাকেই মেরে ফেলবে। তখন উনি বীর সেজে বললেন যে না, আমরা আর গুলি করব না। কিন্তু হাসিনার নিরাপদে ভারতে চলে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু উনি 5ই আগস্টের কয়েকদিন আগের থেকেই করে আসছে। এটা 45 মিনিটের সিদ্ধান্ত না। এই যে হাসিনা যে অতগুলো সুটকেস নিয়ে, তার যে লাখ টাকা দামের বেশি জামদানি শাড়িগুলো নিয়ে যে পার হলো, টাকা পয়সা নিয়ে গেল, এটা তো ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। ওয়াকারুজ্জামান 626 জন লোককে আশ্রয় দিয়েছিল, সে নিজের মুখে বলেছে। সেই লোকগুলো কোথায় গেল, সে কি করে তাদের আশ্রয় দিল এবং ছেড়ে দিল, সেটারও জবাবদিহি করার সাহস এই কোমর ভাঙা সরকার প্রধান ডক্টর ইউনূসের নাই। তিনি বোধহয় ওয়াকারুজ্জামানের নাম শুনলেই তার হাঁটু কাঁপে, আবার ভাবে যে আবার আমাকে কখন সরিয়ে দেয়। তিনি যে ক্ষমতা লোভ করেন না তা না, উনি ক্ষমতা লোভী, এবং এর ভিতরে মধু আছে সেটা উনি টের পেয়েছেন। তো সুতরাং এই মধু খাওয়া লোকদের দিয়ে কিন্তু আমাদের গণ আন্দোলন ব্যর্থ হতে যাচ্ছে, এবং কিছু নতুন লোক এসে, এখানে ভুঁইফোড় লোকজন এসে আন্দোলনটাকে তাদের হাতে নিয়ে যাবে। তো আমি এখন আবার মুন্নি চৌধুরীর কাছে ফিরে যাচ্ছি। তুমি আমাদের বলো, আমারও হাঁচ যে 1500 লোক মারা যায়নি, অনেক বেশি মারা গেছে। আমি তো দেশে ছিলাম না, তো তোমাদের কাছে সোর্স রয়েছে, এই জিনিসটা হাইলাইট করতে হবে যে তুমি বলেছো 24,000 লোক মারা গেল, একটা রাফ এস্টিমেট হতে পারে, এটা নিয়ে আলোচনার দরকার। তুমি যে বললে 24,000, এটা কেন বললে এবং কিভাবে এটা? আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। 24,000 বোধহয় বলি নাই, আমি হয়তো মিস্টেক হয়েছে, 2400। আচ্ছা, 2400টা এটা হচ্ছে সরকারি হিসাব অনুসারে, এখন 2400 তারা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে। তো এটা আরো বেশি, কারণ হচ্ছে ব্ল্যাক আউটের সময় কতজন মানুষ মারা গেছে, এটা আপনার বদ্ধ ভূমিতে যাদের লাশ চলে গেছিল তাদের হিসাবটাও তো পাই নাই আমরা। তারপরে হচ্ছে শেখ হাসিনার বাবার যে বাড়ি ভাঙচুর করা হয়েছে, সে 32 নাম্বার, সেখানে আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটার পুল ছিল ওখানেও ছাত্রদের ড্রেস পাওয়া গেছে। তো এই যে মানে অসংখ্য সংখ্যা, এটা তো এখনো আমরা জানি না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা প্রত্যেকটা যারা বাংলাদেশে ডাটাবেস করে, বিভিন্ন এনজিও, তারপরে হচ্ছে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক প্রজেক্ট যারা কমপ্লিট করে, তাদেরও কাজ। এটা শুধুমাত্র যে সরকারের পক্ষ থেকে করবে তা না, বিভিন্ন ইউনিভার্সিটির কাজ এটা। তাদের কতজন ছাত্র মিসিং হয়েছে, কারণ হচ্ছে আমার এলাকাতে যে এই কলেজ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, ধুনিয়া কলেজ, ডিএমআরসি কলেজ, তারপরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মান্নান উচ্চ বিদ্যালয়, এই কলেজের অনেক স্টুডেন্টদেরকে স্কুলের টিচাররা পর্যন্ত মেসেজ দিয়েছে যে তারা যদি আন্দোলনে যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওই সমস্ত শিক্ষকদেরকেও তো এখনো আপনার তারা ঠিকই তাদের চাকরি বলবৎ আছে, তাদেরকে কিছু করছে না। তাহলে ওই স্কুলের শিক্ষকদের কাছ থেকে কি আপনি সঠিক তথ্যটা পাবেন যে ওই স্কুল থেকে কতজন ছাত্র মিসিং হয়েছে? বাবা মাকে যদি হুমকি ধুমকি দেওয়া হয় যে তোমরা এগুলা বললে তোমরাও ঘুমাবা, হইতে পারে এটা। তো আমি জুলাই আন্দোলনের আগে থেকে যে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে, আমি আরো কিছু নাম আপনাদের কাছে বলতে চাই। আমাদের মাহমুদুর রহমান স্যার, তাকে রক্তাক্ত করা হয়েছিল, তাকে জেলে রাখা হয়েছিল। এরপরে আরো আপনার একটা কলাম লেখার কারণে আপনার সংগ্রাম পত্রিকার যে সম্পাদক ছিল আবু আহাদ,
ওনাকেও কিন্তু জেল, একজন প্রবীণ সাংবাদিক, ওনাকেও জেলে ঢুকানো হয়েছিল কি নির্মম ভাবে। ওনার ছেলে শিবলি ভাই, যে উনি অস্ট্রেলিয়ায় থাকে, আমাদের সাথে প্রচুর কাজ করেছে। এবং সত্যি কথা যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের অ্যানালাইসিস করার যে কাজগুলো, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে চিঠি দেওয়া, ড্রাফটিং করা, নেটওয়ার্কিং করা, বিভিন্ন মাল্টিকালচারাল যে লিডারদের কাছে যাওয়া, ওখানে ওনার অনেক ভূমিকা ছিল, কিন্তু হয়তো হাইলাইটেড হচ্ছে না। কনক সারোয়ার ভাই, আমাদের ইলিয়াস আলী ভাই, এদের অবদান আমি কিন্তু আসলে আমার কাছে মনে হয় ভুলা ঠিক না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি সৌরভ, মানে যারা বেশি সবচেয়ে তথ্য ইনফরমেশন গুলো কালেক্ট করছে, আজকে সেই মানুষগুলা কোথায়? আজকে সেই মানুষগুলাকে তো আমরা আসলে পাচ্ছি না। একটা জিনিস হচ্ছে, আজকে আমরা বিপদে পড়ার পর যখন যারা আমাদের পাশে ছিল, সেই মানুষগুলাকে যখন আমাদের বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাই, এর চেয়ে নির্লজ্জ। তাহলে আমাদের সাথে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সময় মুজিববাদদের তফাৎটা কোথায়? যারা শাহবাগে আপনার মব করেছিল, যে এই মবের মাধ্যমে বাংলাদেশে ইসলামী স্কলার থেকে শুরু করে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী আঙ্কেলকে হত্যা করা হয়েছিল, সেই মব করা সিন্ডিকেট এখন আমাদের দলের লোকজনের সাথে মিশে সুশীল হচ্ছে। আমার কাছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচা, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটা পাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন, তার আশেপাশে অনেক বুদ্ধিজীবীদেরকে ষড়যন্ত্রমূলকভাবে সরানো হয়, একই সাথে বেগম খালেদা জিয়ার কাছ থেকেও সরানো হয়। তাহলে এখন তরুণ প্রজন্মের নেতা জনাব তারেক রহমান সাহেবের আশেপাশে যে মানুষগুলা থাকে, তাদের আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বুদ্ধিভিত্তিক রাজনীতি করার যোগ্যতা কতটুকু আছে, এটা অনেকের কোশ্চেন মার্ক। এটা আমি আজকে হয়তো আমার কথাগুলো বলতে হয়তো খারাপ লাগতেছে, আমি এটা এই জন্যই বলবো যে একটা রাজনৈতিক দল, আপনি দেখেন শেখ হাসিনার বুদ্ধিজীবী কারা ছিল, তারা কতটা শয়তানি চিন্তা ভাবনা, কতটা মানে ইন্টারন্যাশনাল চাল গুলাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিল পিলখানা হত্যা ঘটানোর সময়। একই সাথে 14 সময় যে আন্দোলনটা হয়, বেগম খালেদা জিয়া নির্বাচন মানে চায় নাই, তারপর আমরা যে আন্দোলনটা করেছিলাম, সেই আন্দোলনটাকে ধূলিসাৎ করেছিল তাদের সেই বুদ্ধিজীবী চক্র। এবং আমাদের দেশের তখন ওই সময়ে যে ঘটনাটা হয়েছে, তখনই তো শেখ হাসিনা ক্ষমতা থাকার কথা না। তারপর 18 নির্বাচনে যে কাজগুলা করা হয়েছিল, বিএনপি কে কৌশলে নির্বাচনে নেওয়ার যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এতে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করেছে, সেই মানুষরা কখনোই কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালো চায়? এটা আমার প্রশ্ন। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, তাদের আদর্শ যারা লালন করে, তারা আমাদের স্টেজে আজকে থাকবে কেন? আপনি ঠিক আছে, আপনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিবেন। একটা জিনিস হচ্ছে যে আমরা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ চেয়েছিল, সকলকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, এগুলো তো আমাদের জন্য এক্সাম্পল ছিল। কিন্তু আজকে 24-এর পরের মানে আন্দোলনের পরে বেগম খালেদা জিয়া যে নির্মমভাবে জেলে ছিল, তাকে বাংলাদেশের রাজনীতি থেকে তুলে দেওয়া হয়েছিল। এবং আমাদের যেটা আপনার কি বলে এটাকে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম হয়েছিল, সেখানে শেখ মুজিবুর ছবি ছিল, বেগম খালেদা জিয়ার ছবি ছিল না। একটা রাজনৈতিক দল কিন্তু আবেগ দিয়ে হয়, এখানে ধর্ম এবং রাজনীতি আবেগের বাইরে হয় না। আমাদের অনেক নেতা বলে আবেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগ ছাড়া রাজনীতি হয়, আবেগ ছাড়া কোনো রাজনীতি হয় না। উনি বলেছে যে আবেগ দিয়ে রাজনীতি হয় না। আমি বলবো আবেগ না থাকলে বাংলাদেশে গত 17 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী না খেয়ে আপনার রাস্তায় থাকতো না। এমনও ছেলে পেলে আছে যাদের বাড়ি ঘর বিক্রি করতে হয়েছে, বাবার সম্পত্তি বিক্রি করে মামলা চালাইতে হয়েছে। এমনও ফ্যামিলি আছে যে যারা গ্রামে থাকতে মানে ঢাকায় থাকতে না পেরে গ্রামে চলে গেছে, গ্রামের অনেক ঢাকায় এসে রিক্সা চালাইছে। আমরা না এগুলো আমাদের কাছে ম্যাটার। 18 আন্দোলনের পরে যে অবস্থা বাংলাদেশে হয়েছিল, আপনার সামনে আজকে যেহেতু বলার একটা সুযোগ পেয়েছি, 28 অক্টোবরে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল, ওই সময় আমাদের কি ভূমিকা ছিল? আমরা প্রত্যেকটা দেশের বাইরে থেকে প্রত্যেকটা ছেলে পেলেদের সাথে যোগাযোগ করেছি। আজকে যে সমস্ত নেতারা সামনে গিয়ে কথা বলে, তাদেরকে ফোনে পাওয়া যায় নাই। তাহলে যাদেরকে আমরা ফোনে পাই না, তাদের অ্যাডভাইস আমার দরকার নাই। আমি মনে করি যেই ছেলে পেলেগুলা আমাদেরকে পেয়েছিল ফোন করে যে আপা মোবাইলে আমাদের টাকা নাই, যে ফোনে যোগাযোগ করে সবার সাথে সম্পৃক্ত হব, একটা মিছিল করব, আমাদের ব্যানার তৈরির টাকা নাই, সেই টাকা কি আমরা অস্ট্রেলিয়া থেকে দিব, বা লিমা পাখি লন্ডন থেকে দিবে, কানাডা থেকে আরেকজন দিবে না তো। যারা আপনার আন্দোলন কন্ডাক্ট করে সেই নেতাদের দায়িত্ব ছিল। আজকে সেই নেতাদের নামগুলো আমি মেনশন করলাম না, কিন্তু ইট ওয়াজ হ্যাপেন বিফোর। তাহলে আজকে আপনার যারা সামনে থাকছে 5 তারিখের পর,
এই রাজনীতি তো আমরা চাই না। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, যারা সরকার গঠন করবে এককভাবেই তাদের সরকার গঠন করার যোগ্যতা রাখে। তাহলে তারা কেন এখন এনসিপি বা জামাতের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করাইতে হবে? তাদের সাথে আপনার স্প্লিট রাজনীতি করতে হবে, দরকার নাই তো। আমি 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 জানি না বাংলাদেশে জামাতের যে ভোট আছে 12% ভোট তাদের আছে এখন বর্তমানে, আমি যতটুকু জানি এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। তাহলে আমার যেখানে ভোট আছে 46%, আমি তাদের সাথে লাগতে যাব কেন? নো নিড। এখন আমাদের তারা কি করছে, তারা তাদের নির্বাচনী এলাকাতে তাদের ক্যান্ডিডেটদেরকে পাঠিয়ে দিচ্ছে, ক্যাম্পিং করছে, কাজ করছে। আমরা কি করছি? আমরা ওই কাজগুলো করতে পারছি না। আমাদের প্রত্যেকটা জেলাতে কেন এই কাজগুলো হচ্ছে না? প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন আপনার সেন্ট্রাল সিস্টেম ট্যাক্স থাকা উচিত। আপনি আজকে ওখানে বসে মেসেজ দিবেন, তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের একটা নেতা সেই মেসেজ পাইতে হবে। আপনি হিজিজ হুজুজ আপনার স্পেসিফিক বলয়ের লোকজন দিয়ে সংগঠন, বিএনপির মতো এত বড় সংগঠন, এসব দিয়ে তো চলে না। আজকে শুধুমাত্র আমি বলবো তৃণমূল নেতা কর্মীরা টিকে আছে বলেই বেগম খালেদা জিয়া বেঁচে আছে, তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দলটাকে সুসংগঠিত করতে পেরেছে। এখানে আমি বলবো যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যারা সত্যিকারই বিএনপি করে, যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করছে, তাদেরকে খুব সুকৌশলে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সেগুলাতে তারা সাকসেসফুল হচ্ছে। গত কয়েকদিন একটা ছোট্ট অনেক ধন্যবাদ। জি, তোমার কথার সঙ্গে আমি আরো শুনতে পারলে ভালো হতো। সময় ছাড়তে হবে স্যার, বাইরে আমি স্যার। হ্যাঁ, আমি স্যার প্রেস ক্লাবে, আমার ছাড়তে হবে স্যার, আমাকে আমি আপনাকে আগে দিচ্ছি। যেটা বললে এর সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করি যে যারা শাহবাগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এই 24-এর বিপ্লবে প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে। যারা হাসিনাকে থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি চাই বলেছে, তাদের একটা অংশ কিন্তু এখনো লুক্কায়িত। আমি নাম বলবো না, নাম বললে অনেকেই আবার বলবেন আপনি হিংসা করেন। যাই হোক, আমি নাম বলবো না, তবে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমি বলছি। বিএনপির নেতাদিন আয়নাঘরে ছিলেন, ভারতে 8 বছর 9 বছরে ছিলেন সালাউদ্দিন সাহেব, তার বিরুদ্ধে কুৎসা রটনা করছে কারা? তিনি একটা ছিলেন, সেইটাকে মোদি নাকি রয়্যাল এজেন্ট হিসাবে সালাউদ্দিনকে ওই বড় বাড়িতে থাকতে দিয়েছিল। এটা নিয়ে বিভিন্ন চ্যানেলেও কথাবার্তা হয় এবং সালাউদ্দিনের বিরুদ্ধে যে বিষোদ্গার যিনি করেন, অতি পরিচিত নাম, তাদের কি ভূমিকা ছিল 2013? কথা বাড়াচ্ছি না, আপনাকে আমি দিচ্ছি, আপনি হাসিনুর রহমান আপনাকে যেতে হবে, স্যার। আমি আসলে লজ্জিত, আমি আসলে বুঝাই নিতে পারি না। আমাদের অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে গেছে, এত লোকের এত কষ্ট, এত কথা আসলে শোনা উচিত সরকারের। দেশটা কতটা নির্জন, মানে নির্মমতার মধ্যে দিয়ে 16টা বছর গেছে। আপনি কি মনে করেন না স্যার, আমাদের গল্ফ ক্লাব যেটা আছে আমাদের ক্যান্টনমেন্টে 5 তারিখ 4 তারিখ 3 তারিখ ওনারা খেলেন নাই? অবশ্যই এই লোকগুলি আপনি দেখেন, একজন লোকও পাবেন না এই সরকারের উপদেষ্টা যারা এই মানে হাসিনার সময় কষ্ট করছে, সবাই সুবিধা পাবে। আপনি কি আশা করতে পারেন? তারপরে ডক্টর ইউনূস অতি ভদ্র মানুষ, যেটা হয়েছে আমাদের জন্য বিপদ। আসলে সব লোকের সাথে ভদ্র হওয়া যায় না, এখানে যেখানে বিপ্লব ধারণ করা যায় না। আপনি এত লোক মারছেন, এখন লোক খুঁজে পাওয়া যায় না। আমি নিজ চোখে দেখছি সব হল রুম ভরা লোক, এখন লোক নাই। কে বলেন আমরা জানি না, কে খাওয়া হয়েছে আমি জানি না, এইভাবে তো হয় না। এখন সম্মান দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে, দেখা যাবে আসলে ভালো মানুষের স্থান নাই। আপনার যে অন্যায় আচরণ আমাদের করা হচ্ছে, এই লোকগুলি মনে করেন আজকে অনেক নেতা পাবেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছে। এখন বহু জেনারেল আশেপাশে, আমি সিভিলের কথা বাদ দিলাম, এই জেনারেল তো একটা কথা বলেন নাই, আমাদের বাসা থেকে পণ্য পত্রিকা মদের মতো বাইক করছেন, এই জেনারেল তো একটা কথা বলেন নাই স্যার। এখন তো লোক পাবেন কমতে। আমি যাইতেই পারতাম না কাছে আপা। আমি প্রথম বলছি 22 সালে, এত বছর পরে আমি তো নানা জায়গায় জেল খাটছি, জঙ্গিতে আমার মেরে ফেলার কথা ছিল, মারতে পারে নাই কোনোভাবে এসে। আমি এই লোকগুলো তো আছে এখন ওই নেত্রীর আশেপাশে করতেছে। আমি ওই কি বলে বিল্ডিং এর আশেপাশে যাওয়ার স্কোপ আমার নাই।
এইটাই বাস্তবতা। তারপর আমি কষ্ট নাই, আমি মনে করি মহান আল্লাহ সর্বশক্তিমান হাসিনার সাথে সরাইছি, তার যে রেসপন্সাবিলিটি আছে এটাকে বিচার, দণ্ড বিচার, লিমিটেড সংস্কার করে আমরা আগায় যাই, কষ্ট ভুলে যাই। আমাদের এক দেশ এক জাতি, এটা আমাদের গর্বের। সবাই কিনে থাকি আমরা এই ছাত্রের কাছে একটা জিনিস শিখছি, ভারত আমাদের শত্রু, আওয়ামী লীগ আমাদের শত্রু। এইটা আমরা ধারণ করি, পুস্তকে আনি, কাগজ কলমে আনি। আর আপনারা আছেন, আমাদের যে অনেক জ্ঞান ধরে রাখবেন, ইনশাআল্লাহ আমরা বিজয় হবে স্যার। অশেষ ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ কর্নেল। তো আমি আমাদের শেষ আলোচক আরো আলোচনা আরো 2 ঘন্টা করতে পারলে ভালো লাগবে স্যার। আগামীকাল করার কোনো অসুবিধা নাই। আমি জানি স্যার কি কষ্ট। আমি সেনাবাহিনী একমাত্র অফিসার, 3টা খেতাব আমার স্যার, বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক সুন্দর আমার যে কি করা করছে তারা, মানে আমি আর বলতে পারতেছি না। তারপরে বলে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা কন্টিনিউ করে স্যার। আমি ছুটি নেই স্যার। অবশ্যই অবশ্যই হাসিন ভাই। জি ধন্যবাদ হাশমি ভাই আপনাকে। আমি মুন্নি যে কথাগুলো বললো আমাদের ছোট বোন, ওর সঙ্গে আমি সবটাই একমত পোষণ করি। এবং এ কারণ ওই লাইনে না যে আমি যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমরা সেনা প্রধানকে আমাদের এনিমি ভাবতে চাই না, কিন্তু ওনার সঙ্গে আমাদের জনগণের আসলে একটু বসা উচিত, যে কোনো মাধ্যমে হোক। হঠাৎ করে এই পিআর পদ্ধতি কার ইশারাতে আসলো এটা আমাদের একটু জানার দরকার। যেখানে ফার্স্ট পদ্ধতি সারা ওয়ার্ল্ড ওয়াইডে পপুলার একটা পদ্ধতি, এমনকি সেই ভারতও সেটা ফলো করছে, সেটা বাদ দিয়ে এই প্রপোর্শনাল পার্সেন্টেজ যেটার আগামাথা আমাদের বোঝা সম্ভব না, সাধারণ জনগণের বোঝা সম্ভব না, এরকম জটিল জিনিস চাপাই দেওয়া কার বুদ্ধিতে এটা হচ্ছে, এটা আমাদের একটু বোঝা উচিত। আর এছাড়া ব্রিগেডিয়ার হাসান নাসের স্যারের সঙ্গে যেটা হয়েছে এটার আমি প্রচন্ডভাবে প্রতিবাদ জানাচ্ছি। কেন হয়েছে? কারণ উনি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি দেখভাল করছেন, তদন্ত করছেন, এ কারণে এখন ওনার উপরে এই অত্যাচারগুলা চলছে এবং আমি মনে করছি আরো চলবে। শুধুমাত্রই হাসান নাসের স্যার নন, ওনার সঙ্গে যারাই আছেন ইনক্লুডিং আমাদের এই যে হাসিন ভাই, তাদের লাইফও কিন্তু আমি মনে করি যে ডেঞ্জার, তারা বিপজ্জনের মধ্যেই আছে। কিন্তু কথা হচ্ছে এভাবে কতদিন ভারত আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে রাখবে? পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা আমাদের একটা মিনিমাম চাওয়া ছিল, 5ই অগস্টের পরে এটা একটা মিনিমাম চাওয়া। আর এরপরে এই যে 2রা জুলাই গেল, হোলি আর্টিজানের ঘটনা, হ্যাঁ, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা টেরোরিস্ট স্টেট হিসাবে দাঁড় করিয়েছে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা, হ্যাঁ, ভারতের ষড়যন্ত্রে। এটার একটা আন্তর্জাতিক মানের তদন্ত কিন্তু হয় নাই। তো আমরা পিলখানায় যদি শুরু করে শেষ না করতে পারি, অন্যগুলো কিভাবে আসবে? কিন্তু অন্যগুলো করা আমাদের জন্য খুবই জরুরি। দেখেন, ভারতের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং যেটা আছে, র অ্যানালাইসিস উইং, এটার সাথে কানাডার কিন্তু সম্পর্ক ভালো ছিল না। যথেষ্ট ক্রিটিসাইজ কিন্তু করেছে এই কানাডিয়ান সরকার, কিন্তু হঠাৎ করে এই নতুন প্রধানমন্ত্রী কানাডাতে আসলেন, তারা আবার নতুন করে নতুন দৃষ্টিভঙ্গিতে ভারতকে দেখা শুরু করছেন। হ্যাঁ, সেটা তারা করুক, কিন্তু আমাদের জন্য যেই জিনিসগুলা এখন পর্যন্ত ঠিক করতে হবে, আমাদের নেতা দেশে যাবেন, উনি নিরাপদে থাকবেন, এই বিষয়টাও আমরা শঙ্কিত বোধ করি। কারণ ওই যে ভারত আমাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, আমাদের 57 জন সেনা অফিসারের এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পরেও আমরা ভারতের সেই বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারছি না। উপরন্তু যারাই এই কাজটা করছে তাদের বিরুদ্ধে এই রকমের পিএনজি করার ষড়যন্ত্র হচ্ছে, মানে গুম তো করতে পারবে না, এখন নতুন অন্য কোনো ফর্মুলায় তারা আগানোর চিন্তা করছে। তো আমার কাছে মনে হয় যে বিপ্লব আসলে মরেনি, আমাদেরকে আবারও সংগঠিত হতে হবে, আবারও আমাদেরকে আগাতে হবে। এইভাবে চলতে পারে না। আমরা এই পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত নির্বাচনের আগে দেখতে চাচ্ছি, এবং ফেব্রুয়ারিতে যেই ডেটটি দেওয়া হয়েছে নির্বাচনে, যেটা এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয় কিংবা জনবেষ্টিত দল যেটা বিএনপি সমর্থন করেছে, সাধারণ জনগণ যেটা আমরা সমর্থন করছি যে ঠিক আছে ফেব্রুয়ারি হোক, এই ডেটটা যাতে তারা অনুসরণ করে। আর একটা মানুষ মানে রাতের মানে কি বলে, কোনো কিছু তো এরকম না যে আপনি রিমোট টিপ দিলে সবকিছু হয়ে যাবে। একেবারে সংস্কার করে কি করে না করে 2 মাসের মধ্যে বাংলাদেশকে সোনার দেশ বানাই দিবেন, এগুলো তো ফাইজলামি।
রিয়েলিস্টিক্যালি চিন্তা করি না কেন, মিনিমাম যে জিনিসগুলো দরকার আমরা সেটা করি। এই পিআর ফিআর এগুলোর প্রয়োজন নাই আমাদের, তাই না? আমাদের স্বচ্ছতা দরকার, এই এতটুকু আমাদের দরকার, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা দরকার। এই বেসিক 2-3টা জিনিস ধরে কাজ করলেই হয়, সেটাতেই আমরা থাকি। এই এক একজন 2 দিন পর পর একটা বিষয় নিয়ে আসবে অন্য দেশের মানে কি বলে উস্কানিতে, এইটা আমাদের বোধ হয় এখন আবার এটা নিয়ে প্রতিরোধ করার সময় এসেছে। এবং পরিশেষে এতটুকু বলতে চাই যে আমরা সেনা প্রধানকে অপমান করতে চাই না, ওনাকে আমরা সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তো এই যে কথাগুলা ওনাকে নিয়ে উঠছে যে উনি ভারতকে সমর্থন দিচ্ছেন, আওয়ামী লীগের এজেন্ডাগুলো ফুলফিল করছেন, এই বিষয়গুলো উনি আমার মনে হয় ওনার অবস্থান থেকে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কারণ তাহলে আমাদেরও সুবিধা হয়, আমাদের শত্রু কারা সেটা মানে আইডেন্টিফাই করে সেই বিরুদ্ধে সেই বিষয়ের উপরে ফোকাস করে আমাদের প্রতিরোধটা আমরা সেভাবে করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ তসলিমা আলিমা, তোমার সঙ্গে আমি সবসময় একমত পোষণ করি। এই ব্যাপারে কিন্তু আমি প্রচন্ড রকম দ্বিমত পোষণ করছি। মানে ওয়াকারুজ্জামান যে প্রত্যক্ষভাবে মানুষ খুনের নেতা, মানে 71 সালে কি আমরা টিক্কা খানের সঙ্গে আলোচনা করতে পারতাম যে টিক্কা খান সাহেব আপনি এই এত মানুষজন মারলেন 25 তারিখের রাতে এবং তারপরেও নির্বিচারে হত্যা করে যাচ্ছেন, আপনি বোধহয় এগুলো ভুল করেছেন বা আপনার সঠিক ভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই, তাই টিক্কা খান সাহেব আসেন আমরা আলোচনা করি। টিক্কা খানের সঙ্গে আলোচনা করা সম্ভবপর ছিল না। তদ্রূপ বর্তমানে যে টিক্কা খান, ওয়াকারুজ্জামানের সঙ্গেও আলোচনা করার বিন্দু মাত্র অবকাশ নাই। সে একটা ধূর্ত খুনি, এই হোসেন মোহাম্মদ এরশাদের মতো। এরশাদ খুব সুচতুর ভাবে জিয়াউর রহমানকে হত্যা করেছে। বিএনপির অনেক নেতা যারা জাতীয় পার্টি করতে পরেও করেছে, তাদের সঙ্গে ধরম মহরম আছে, তারা তো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না হলে কি বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক ভর্তি বালি দিয়ে তাকে বাধা দেয়া হয়? ঢাকার বড় বড় রুই কাতলা নেতারা কিন্তু ইচ্ছা করলে 50,000 লোক 1 ঘন্টায় ডাকতে পারতো, ডেকে ওই ট্রাক গুম করে দিতে পারতো, দেয় নাই। কেননা তারা আওয়ামী লীগ পন্থী রাজনীতি করে সুপ্তভাবে। এই যে ষড়যন্ত্র যেটা দেশের, আমি কোনো বিএনপি করি না আপনারা জানেন, এই যে আমি সালাউদ্দিন সাহেবকে ভালো করে চিনি, উনাকে যে ভিলিফাই করার যে ক্যাম্পেইন চলছে, তার মানে জাতীয়তাবাদী একটা দল, সেই দলের নেতৃত্বে যদি সালাউদ্দিন আসেন, যার বিরুদ্ধে কোনো করাপশনের চার্জ নাই, ওনার ছেলে নাকি এস আলম কোম্পানির সঙ্গে চাকরি করে ইত্যাদি করে এবং সে রয়ের এজেন্ট। আর র কি এমনই তুচ্ছ জিনিস যে রয়ের এজেন্টকে সেটা প্যারিসে বসেও জানা যায়, ঢাকায় বসেও জানা যায়, এবং তাকে অত বড় বাড়ি দিয়ে রাখবে মোদি। রয়ের এজেন্ট এমন লোক হবে হয়তো কোনো মসজিদের ইমাম, অবসকিউরেস্ট পসিবল একজনকে এজেন্ট বানানো হয়। আমি স্পায়োনেজ এই যে এগুলো নিয়ে পড়াশোনা করেছি, পড়িয়েছি কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে। আমি জানি কিভাবে এজেন্টরা কাজ করে, সিআইএ কিভাবে কাজ করে, এফবিআই কিভাবে কাজ করে, র এবং আইএসআই, তারপরে আমাদের ডিজিএফআই কিভাবে কাজ করে। আপনি যদি জেনেই গেলেন যে অমুক লোক ডিজিএফআই এজেন্ট, অমুক লোক রয়ের এজেন্ট, তাহলে তো রয়ের যে প্রধান তার তো সুইসাইড করার কথা, ওদের জেল হওয়ার কথা। যে তুমি সালাউদ্দিনকে রেখেছো শিলংয়ে অত বড় বাড়ি ভাড়া করে দিয়ে, এই প্রাসাদ এই দিয়ে, তাকে সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট সবাই জানে। এটা তো হয় না, তাকে তারা বাংলাদেশে পাঠাতো। এবং মিথ্যাচার, একটা মিথ্যা 1000 বার বললে সত্য হয়ে যায়। আমি সালাউদ্দিন সাহেবের প্রশ্নে যখনই কথা বলি, বলে বিএনপির কাছ থেকে আপনি টাকা খাচ্ছেন। টাকা কি বাতাসে উড়ে বেড়ায় যে আমি চাইলেই? আবার মানে আমি নাকি রয়ের কাছ থেকেও পয়সা পাই, আবার বিএনপির কাছ থেকেও পয়সা পাই। এই আমার মুখ বন্ধ করার জন্য আমি সত্য কথা বলি বলে আমার কিন্তু সার্কুলেশন লক্ষ লক্ষ নয়। পপুলারিটি কাদের বাড়ে? যারা সস্তা মিথ্যা কথা বলতে পারে। যাই হোক, হাশমি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের এই যে সালাউদ্দিন আহমেদ ভাই সম্পর্কে সাধারণত দেখা যায় যে যারা অন্য দেশের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়, সেই ব্যক্তিগুলোকে যদি তারা সরকারি দল বা বিরোধী দলের কোনো সেরকম প্রভাবশালী নেতা হন, যারা দীর্ঘ সময় যাদেরকে ক্যাপটিভ করা হয়, হ্যাঁ, মানে এটাই প্রচলিত ধারণার মধ্যে পড়ে যে তাদেরকে আসলে ব্রেইন ওয়াশ করা হয়, অথবা তাদেরকে ওই মানে ওইভাবেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
যে তুমি আমার পাঁচটা সার্ভ করবা, যেই সরকারি আসুক না কেন। এটা কিন্তু একটা প্রচলিত ব্যাপার আছে, হ্যাঁ, যে কারণে দেখেন যে শেখ হাসিনা শেখ মুজিব মারা যাওয়ার পর 6 বছর তারা দুই বোন ভারতে ছিল, তারা কিন্তু ভারতের দিকটা সার্ভ করছে, হ্যাঁ, যদিও সে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, তাই না, তারপরে সে ভারতের দিকটা সার্ভ করছে। এ কারণে জনাব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বিষয়ে যেই ব্যাপারটা কাজ করছে অনেকের মনে, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক একটা প্রবণতা। আজকে এটা স্বাভাবিক প্রবণতা, এটা হচ্ছে ভিলিফিকেশন, খুব সুপরিকল্পিত ভাবে ভিলিফিকেশন করা হচ্ছে। রয়্যাল এজেন্টকে প্রকাশ্যে ওরকম বাড়ি দেয়, সিলেট থেকে এক লোক গেলে দেখা করলো, ছবি তুললো, রয়্যাল এজেন্ট সবার সঙ্গে ছবি তোলে, বারান্দায় বসে থাকে, আর তার সিকিউরিটির ব্যাপার আছে না। সেখানে ভারতীয় কেউ ইচ্ছা করলে কি হাসিনার সঙ্গে দেখা করতে পারবে? এখন কোথায় আছেন গিয়ে পারবে না, কারণ তাকে স্টেট সিকিউরিটিতে রাখা হয়েছে। এজেন্টকে কোনোদিন প্রকাশ্যে ওইভাবে, তাকে তো বাংলাদেশের ভিতরে রাখবে, তাকে ইন্ডিয়ায় রাখবে কেন? এই কথাগুলো হাসিনার সঙ্গে সালাউদ্দিনের এখানে এক্সাম্পলটা আমি ঠিক মেনে নিতে পারছি না। যাই হোক, বিএনপির বিরুদ্ধে আমি কোনো বিএনপি দল করি না, একটা জাতীয়তাবাদী দলকে নষ্ট করার জন্য, বন্ধ করার জন্য যত রকম ভিলিফিকেশন ক্যাম্পেইন দরকার খুব সাকসেসফুলি করা হয়েছে। এমন কণ্ঠ থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো এসছে, লোকজন যাকে পয়গম্বর মনে করে, সুতরাং ওইটা দূর করতেও সময় লাগবে। তবে আমি মনে করি এই ষড়যন্ত্রের হাত থেকে বেরোতে হবে। যারা শাহবাগ করেছে তারা এখনো ভেতরে ভেতরে আবার শাহবাগপন্থী, ভারতপন্থী এবং একটা মার্কিনপন্থী, একটা ভারতপন্থী সরকার দেশে রয়েছে। এই দুই শয়তানের হাত থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে। এই জন্যই 24-এর আন্দোলন, গণ আন্দোলন বা বিপ্লব যেটাই বলি, সেটাকে যেন ভুল পথে পরিচালিত করে এর ফায়দা যেন কেউ লুটতে না পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক এবং গবেষক। প্রিয় দর্শক, আমাদের সবার সম্মানিত ব্যক্তি তাজ হাশমি স্যার কথা বললেন। তাজ হাশমি স্যার জানেন যে বর্তমান বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই সাথে আন্তর্জাতিক বিষয়ে তিনি নিয়মিত কথা বলেন এবং তার কথাগুলো আমরা শুনি। অত্যন্ত জ্ঞান গর্ভ কথা বলেন, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, যার কারণে তার কথাগুলো সবাই শোনে, সবাই তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বললেন। বাংলাদেশের যে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সরকার চালাচ্ছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পু এবং সেনাপ্রধান মিলে যেভাবে ডক্টর ইউনূসকে চালাচ্ছে, ডক্টর ইউনূস সেভাবেই চলছে। এই কথাটি আমাদের তাজ হাশমি স্যার প্রতিনিয়ত বলে যাচ্ছে, সবসময় বলছে। এরপরেও ডক্টর ইউনূস আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বাংলাদেশের বর্তমান এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে সর্ববিষয়ে কথা বলা হলো। কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।